গুড ইভিনিং সবাইকে। আজকে আমাদের একটা স্পেশাল উইকেট কিপিং ক্লাস আয়োজন করা হয়েছে। মূলত বেসিক উইকেট কিপিং এবং উইকেট কিপিং এর যে এরর গুলো হয় সেগুলো নিয়ে মূলত আলোচনাটা হবে। কিছু আর একদম বেসিক দিয়ে আমাদের ক্লাসটা শুরু হবে উইকেট কিপিং দিয়ে। তো আজকের মধ্যে উপস্থিত আছে উইকেট কিপিং ক্লাস নেওয়ার জন্য এবিপি টাউন ক্লাব এবং ক্লাবের প্রাক্তন উইকেট কিপার এবং বিএনআর ক্লাবের বর্তমান উইকেট কিপার দীপ্তলোক চ্যাটার্জি। গুড ইভিনিং দীপ্তলোক। আজকে ক্লাস সম্বন্ধে যদি কিছু বলার থাকে বলে স্টার্ট করে দেবো আমরা ক্লাস। রিগার্ডিং উইকেট কিপিং আমার সবাইকে একটা কথাই বলার, সেটা হচ্ছে গিয়ে সব থেকে ওয়ান অফ দি মোস্ট অ্যাক্টিভ জব অন দ্য ফিল্ড। মানে যারা শুরু করতে চায় উইকেট কিপিং বা উইকেট কিপিং এর প্রতি ভালোবাসা আছে, উইকেট কিপিং করতে চায়, তাদেরকে সবসময় হার্ড ওয়ার্ক আর নিজেকে অ্যাজাইল রাখাটা হচ্ছে গিয়ে মেন। মাঠে নিজের ফিটনেস লেভেল ধরে রাখা আর নিজেকে সবসময় মানে আদার প্লেয়ার্স এর থেকে নিজের ফিটনেস লেভেলটাকে আরেকটু উপরে রাখা, না হলে পরে মাঠে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা হচ্ছে উইকেট কিপিং এর মেন মন্ত্র। যে যত ভালো উইকেট কিপার আর মুভমেন্ট তত ভালো, আর সে তত ভালো মাঠের মধ্যে অ্যাজাইল থাকতে পারবে। কারণ বারবার অ্যাজাইলনেস বলছি, কারণ উইকেট কিপার যদি মাঠে অ্যাজাইল না থাকে তো মাঠটাও চালু থাকে। মাঠে যে খেলাটা চলে ম্যাক্সিমাম সময় দেখা যায় ক্যাপ্টেনের পরে কিন্তু উইকেট কিপারই মাঠটাকে চালিয়ে রাখে। তো নিজেকে সেই জায়গাটা ধরে রাখাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, হচ্ছে উইকেট কিপিং এর মেন মন্ত্র। একদমই। কিন্তু যে কোচিং ব্যাপারটা কি হয়, বেশিরভাগ কোচেদের কাছেই আর কি উইকেট কিপাররা কি বলবো আর কি, উইকেট কিপার একটা রাখতে হবে উইকেট কিপার, সেই জন্য রেখে দিচ্ছি। কিন্তু কিপারদের প্রতি কোচিং এ নজর সবার থাকে না, সব কোচেদের থাকে না যে আমার উইকেট কিপার একজন দরকার টিমে, চলো একে বানিয়ে নিয়ে ম্যাচ গুলো খেলে নি। কিন্তু একটা খুব ভালো উইকেট কিপার তৈরি করতে গেলে উইকেট কিপারের দিকে কোচকে নজর দিতেই হবে এবং তার কিছু কিছু বেসিক গুণ আছে যেগুলো এখন বললি লাগবেই। উইকেট কিপার কি বলবো মানে সবচেয়ে আর কি কঠিন কাজটা করে, কিন্তু সবচেয়ে বেশি গালাগালি খায় মাঠের বাইরে। একটা মানে সারাদিন ভালো কিপিং করলো, একটা ক্যাচ মিস হলো বা গোলে গেল, ক্যাপ্টেন কোচ জাব কর্মকর্তা সবাই মিলে গালাগালি। কিন্তু একটা উইকেট কিপারকে তৈরি করার জন্য কোচ ক্যাপ্টেন কতটা সময় দেয়, সময় কিন্তু বেশি দেয় না উইকেট কিপারের পিছনে। ওই নেট গেল, বল করছে বোলাররা, সেখানে একটু ধরে নিল। সব থেকে বেশি নেগলেক্টেড পার্ট হচ্ছে গিয়ে উইকেট কিপিং। সব কোচিং সেন্টারে যেটা বললে যে উইকেট কিপার একটা চাই, তাই উইকেট কিপার দাঁড় করিয়ে দেওয়া আর সে যদি কোনো ভুল করে তাকে দিনের শেষে গালাগাল করা, এটাই হচ্ছে গিয়ে, এটা তো বটেই, একদম ঠিক কথা বলেছো। কিন্তু ওকে তৈরি করতে গেলে যেমন কিপারটাকে খাটতে হয় পুরো দিন, আর সঙ্গে যে তৈরি করছে তাকেও কিন্তু খাটতে হয় প্রচন্ড বেশি, প্রায় সমানে কি তার থেকে আরো বেশি। কিন্তু সেই জিনিসটা মানে ম্যাক্সিমাম কোচিং ক্যাম্পেই সেইটার ল্যাকিং আছে, মিসিং আছে। কারণ কিপিং একটা স্পেশালিস্ট জায়গা, এই না যে একজনকে দাঁড় করিয়ে দিলাম আর সে ওইটা বার করে দিল, এই না যে একটা প্রফেশনাল লেভেল অফ ক্রিকেটে একজনকে আমি বল হাতে ধরিয়ে দিলাম সে বলটা করে দিল। তাও সেটা আমার মনে হয় 2 ওভার হাত ঘুরিয়ে দেওয়া। এমনও দেখা গেছে যে ওভারের মাঝখানে কেউ যদি রিটায়ার কিছু কোনো একটা ইরেগুলার বোলার এসে বল করে দিচ্ছে, কিন্তু কখনো আমরা দেখিনি একটা টেস্ট ম্যাচ ক্রিকেটে কিপারের বদলে একটা ইরেগুলার কিপার তো বটেই, কিন্তু কেউ কিন্তু প্র্যাকটিস করে এসে তাকে কিপিংটা দেওয়া হয়েছে, যে কেউ হাতে গ্লাভস করে দাঁড়িয়ে পড়েনি কিপিং করার জন্য। তো তাকে তৈরি হতে গেলে সময় তো দিতে হবে, কিন্তু দুঃখের বিষয় ওইটাই যে সব থেকে বেশি নেগলেক্টেড পার্ট এই উইকেট কিপিং। আর বারবার বলছি এটা একটা স্পেশালিস্ট জায়গা, এইটার জন্য যদি দিনে যতক্ষণই প্র্যাকটিস করি না কেন, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, এই পার্টিকুলার উইকেট কিপিং পার্টটার জন্য কিছু ঘন্টা কিন্তু তুলে রাখা। এইখানটায় শুধুমাত্র এই কিপিং রিলেটেড ড্রিলস গুলো আর নিজের মানে কিপিংটাকে আরো বেশি মানে পলিশ করার জন্য সেই সময়টুকু। দেবু কোনো বক্তব্য আছে? না, এটা তো ঠিকই যে বেশিরভাগ কোচিং ক্যাম্পে উইকেট কিপারদের নেগলেক্ট করা হয়, আর একটা কিপারই ম্যাচের রেজাল্ট ডিসাইড করে। কি একটা কিপিং ম্যাচের রেজাল্ট ডিসাইড করতে পারে যে ম্যাচটা কি হবে, উইকেট কিপার। তো লোক যেটা বললো এটাই পুরো আমি একদম এগ্রি করবো। উইকেট কিপিং এর জন্য যারা উইকেট কিপিং করছে বা শিখতে চাইছে তারা আলাদাভাবে একটা শিডিউল করতে হবে, আলাদাভাবে প্র্যাকটিস করতে হবে অনলি উইকেট কিপিং এর। অবশ্যই নিজের স্কিলস কে ডেভেলপ করার মতো জায়গাটা খুঁজে পাবে না যদি না মানে ঠিকঠাক ভাবে আর
মাঠে ক্যাপ্টেনের বন্ধুই বলতে একটা বন্ধু, মাঠে একটা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন থাকে, কিন্তু কিপার হচ্ছে মাঠে ক্যাপ্টেনের বন্ধু বলতে গেলে। মানে পুরো ম্যাচটাকে যে পরিচালনা করা শুধু ক্যাপ্টেন নয়, কিপারের এটা অনেক বড় ভূমিকা, অনেক ভালো মানে কিপারও অনেক বড়। অনেক সময় দেখা যায় যে ক্যাপ্টেনের কাছে পুরো ভিউজ থাকে না। একটা ক্যাপ্টেন অনেক সময় মানে ইনফিল্ডে ফিল্ডিং করতে করতে আবার আউটফিল্ডে চলে যায়, বিভিন্ন অ্যাঙ্গেল নিজের চেঞ্জ করে ক্যাপ্টেন্সির জন্য। তখন যদি মাঠ আর ফিল্ডারকে সব থেকে ভালো দেখতে পাচ্ছে তো একজনই থাকে সারা মাঠে, উইকেট কিপার। তারপর উইকেট কিপার ম্যাচটাকে খুব ভালো রিডও করতে পারে, আমার মতে উইকেট কিপার ম্যাচটাকে খুব ভালো রিড করতে পারে। হ্যাঁ, কারণ ও সবসময় উইকেটের সাথে আছে, বলের বাউন্স, ট্র্যাকের কতটা মানে পেস আছে, স্লো কি কি আছে, কোন এন্ডে কিরকম ভাবে বল মুভ করছে কি আছে, সবকিছু উইকেট কিপারই বুঝতে পারে। বা একটা ব্যাটসম্যানের যে কি ফল্ট হচ্ছে, ব্যাটসম্যান এই লাইনটা খেলতে পারছে না, সেটা তো পুরো উইকেট কিপারের উপর ডিপেন্ডেন্ট করতে হয়। উইকেট কিপারই সব। হ্যাঁ, উইকেট কিপারই সবকিছু। আসল কথা কি, সেটার জন্য মানে পিছনে কনসেন্ট্রেশন লেভেলটা অনেক বেশি চাই। উইকেট কিপাররা অনেক সময় শুধু কিপিং, বল আসছে, বল ধরছি, বল দিচ্ছি, এটার মধ্যেই আটকে থাকে। এটা হওয়া উচিত না। সবসময় ম্যাচটাকে রিড করাটা একটা বড় ব্যাপার, যে কোন জায়গার বলটা আমি বেশি নিজের গ্লাভসে নিচ্ছি। আর উইকেট কিপার গ্লাভসে বল নিচ্ছে বলে নিশ্চয়ই যে ব্যাটিং করছে সেই জায়গার বল হয় লিফট করছে না, সেই লেন্থটাকে নিজের চোখে নিয়ে গিয়ে আবার বোলারের সাথে কথা বলা, এটা এন্ড অফ দা ওভার হতে পারে বা মিড অফ দা ওভার হতে পারে, সেইগুলো করা পুরোপুরি কিপারের উপর। হ্যাঁ, এবার এসছে। ঠিক আছে, তাহলে ওটা ডাইরেক্ট করা যাচ্ছে না। ঠিক আছে, শুরু করে, অসুবিধা নেই। ফার্স্ট পয়েন্ট, থ্যাঙ্কসলেস জব। একদমই তাই। মানে কিপিং করা, সারাদিন ভালো কিপিং করার পরে যদি এন্ড অফ দ্য ডে তে গিয়ে একটা ক্যাচ মিস হয় বা একটা স্টাম্প মিস হয়, সবাই কথা শোনায়, থ্যাঙ্কসলেস জব। কিন্তু তাও আমি বলি সব থেকে বেশি এনজয় করার মতো জব মাঠের ভিতরে। মানে কে তোমাকে গ্রেটফুলনেস দেখাচ্ছে বা থ্যাঙ্কফুলনেস দেখাচ্ছে সেইটার জন্য কাজটা করছো না। মেন হচ্ছে পুরো ম্যাচটাকে ভালোভাবে কিপিং করে বেরিয়ে আসা। যে যার যেটা পার্ট সে সেটা করে, যে বোলার সে বোলিং করে, ব্যাটসম্যান করে, আর কিপারদের কাজটা কিপারটা করে। তো সেটা হচ্ছে গিয়ে মেন। থ্যাঙ্কসলেস জব হোক বা কিছু হোক, ইভেন উই সে দ্যাট আম্পায়ারিং এজ এ থ্যাঙ্কসলেস জব, কিন্তু আম্পায়াররা করে। যেখানে সব থেকে বেশি কাজ সেখানে ভুলের চান্সেসও বেশি, তো সেইটা ভাবলে চলবে না। মেন হচ্ছে গিয়ে নিজের কাজটাকে ভালোভাবে করা, আর হ্যাঁ, ওই ভুলগুলোকে কতটা বেশি কমানো যায় সেটার জন্যই হচ্ছে সেই ড্রিলটা, আর কিছুই না। আর ডিমোরালাইজ হলে হবে না, কখনো খারাপ হলে পরে কখনো তো ভালো হবেই। সেই দিকটাই এগিয়ে যেতে হবে, ভালোর দিকে সবসময়। মানে ইউ হ্যাভ এভরি টাইম ইউ হ্যাভ দি স্কোপ টু ডেভেলপ, এটা হচ্ছে গিয়ে মেন কথা। চ্যালেঞ্জিং বাট এনজয়েবল। আমি আগেই বলেছি যে চ্যালেঞ্জিং তো বটেই এই জবটা। সারাক্ষণ মাঠের মধ্যে যদি কাউকে অ্যাক্টিভ থাকতে হয় বা সারাক্ষণ কাউকে বলের দিকে তাকিয়ে থাকতে হয়, সেটা হচ্ছে গিয়ে উইকেট কিপার। বাকি কিন্তু সবাই রেস্ট পায়, যেভাবেই হোক রেস্ট পায়। বোলাররা একটা ওভার করার পর কিছুক্ষণ গিয়ে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে একটুখানি জলের সিপ পেতে পারে, বা অন্য যে থার্ড ম্যানে আছে, ফাইন লেগে আছে, সে কিছুক্ষণের জন্য হলেও, মাঠের মধ্যে কাউকেই রিল্যাক্স হওয়া উচিত না, কিন্তু ফ্র্যাকশন অফ দি সেকেন্ডস এর জন্য রিল্যাক্সেশন থাকে, যেটা কিপারদের থাকে না। এইটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় চ্যালেঞ্জিং, কারণ যেহেতু তুমি সারাক্ষণ অ্যাক্টিভ আছো, সেইখানে তুমি ড্রেন হচ্ছে সব থেকে বেশি ফিজিক্যালি। তো সেইখানে নিজের জায়গাটা ধরে রাখাটা হচ্ছে গিয়ে মেন। তাই চ্যালেঞ্জিং আর এনজয়েবল তো বটেই। সারাক্ষণ বলের সাথে আছো, সারাক্ষণ বল আসছে, সারাক্ষণ ক্রিকেটটার মধ্যে আছো, তো এটা তো এনজয়েবল বটেই। থ্যাঙ্কসলেস জব তো বটেই। মানে পুরো দিন ভালো করার পর যদি কেউ খারাপ করে, তাকে কথা শুনতে হবে সবার কাছ থেকে। চ্যালেঞ্জিং বাট এনজয়েবল, একদমই তাই। মানে চ্যালেঞ্জিং, মোস্ট চ্যালেঞ্জিং জব বলা যেতে পারে। সারা দিন মানে ফোকাস করে থাকা, সারা দিন
অ্যাক্টিভ থাকা, বলের ওপর নজর রাখা, এটা একদমই ছোট ব্যাপার না। চ্যালেঞ্জিং তো বটে, সারাক্ষণ কিছু না কিছু উইকেটে হচ্ছে, সব উইকেট সমানভাবে বিহেভ করে না, সব বোলার এর স্পিন সমান না, বাউন্স সমান না, সুইং সমান না, এমনকি লাইন লেন্থও সমান না। অনেক মানে ইরাটিক বোলার হয় যারা একটা বল এদিক ওদিক করে। প্রফেশনাল ক্রিকেটে খুবই কম হয়, কিন্তু সামটাইমস হ্যাপেন্স ইন প্রফেশনাল ক্রিকেট অলসো। হ্যাঁ, তো চ্যালেঞ্জিং তো বটেই, সারাক্ষণ এইটা হচ্ছে, মানে বলটা এদিক ওদিক হচ্ছে, তবে স্টিল এনজয়েবল, কারণ মাঠের মধ্যে সব সময় তুমি খেলছো, মানে খেলছো ইন দা সেন্স খেলছে সবাই, সারাক্ষণই বল আসছে, তোমাকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে ম্যাক্সিমাম, মানে বল যা আসছে সেটা তোমার কাছেই আসছে। আর চ্যালেঞ্জিং এর আরেকটা জায়গা হচ্ছে গিয়ে ধরো অনেকে অনেকে রেস্ট পায়, সে বোলাররা হোক বা যেই হোক, মাঠের আদার ফিল্ডার, অনেক সময় ফিল্ডার চেঞ্জ হয় বা 2 ওভারের জন্য বাইরে যায়, এমনকি বোলাররাও করে। হ্যাঁ, ইন ফিল্ডে ফিল্ডিং করতে করতে আউট ফিল্ডে যায়, সেইখানে গিয়ে কিছুটা জল খেলো বা নিজের ফ্র্যাকশন অফ দি সেকেন্ড রিল্যাক্সেশন তো কেউই করে না হয়তো মাঠে, কিন্তু তাও একটু হলেও রিল্যাক্সেশন পায়, যেটা কিপার পায় না। তো সেইটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আর বল ধরাটাও পরের পর রিপিটেডলি বিভিন্ন রকম ভাবে বলটা আসছে, বলটা তো একভাবে আসে না, না বলটা বিভিন্ন ভাবে আসছে, কোনোটার বেশি টার্ন হয় তো কোনোটার কম টার্ন, কোনোটার বেশি বাউন্স তো কোনোটা লো বাউন্স, লেগ স্টাম্প অফ স্টাম্প এটসেট্রা, যেদিকে আসছে বল সারাক্ষণ বল ধরা। তো ইটস চ্যালেঞ্জিং, আর বটেই এনজয়েবল তো বটেই, তুমি এনজয় করতো তাই তুমি উইকেট কিপার। এর মাঝখানে একটা বলি, কেউ যদি কিপিংটাকে এনজয় না করে বা কোনো প্রেসারে বা জোর করে কেউ বলছে মানে কিপার হয়ে যাচ্ছে, সেইটা যেন না হয়। আমি বারবার বলছি, মানে প্রত্যেককে একটা কথা আমি বলবো, জোর করে যেন কিপার না হয়, কারণ কিপিং যেই কাজটা মোটেই সহজ না, মোটেই মানে হালকা না। তো এনজয় যদি করতে না পারে এই কাজটাকে, তার মানে কিপিং এর থেকে একটু দূরে থাকাই ভালো। নাহলে পরে এনজয় না করলে পরে সেটার উপর মনও বসে না, আর সেটা ডেভেলপও করে না। ফোকাল পয়েন্ট ফর দি ফিল্ডিং টিম, অবভিয়াসলি ফোকাল পয়েন্ট, তার কারণ হচ্ছে গিয়ে পুরো পুরো মাঠটাকে পরিচালনা করে ক্যাপ্টেনের পরে যদি কেউ হয় সেটা হচ্ছে উইকেট কিপার। পুরো মাঠটাকে সব থেকে ভালোভাবে যার কাছে ভিউ থাকে, অনেক সময় ক্যাপ্টেনের থেকেও ভালো ভিউ কিপারের কাছেই থাকে, তার কারণ ক্যাপ্টেন তো বিভিন্ন জায়গায় ফিল্ডিং করতে পারে। যদি ক্যাপ্টেন আউটফিল্ডে ভালো ফিল্ডার হয়, স্লগ ওভারসে বা কোনো ব্যাটসম্যান খুব বেশি হিট করছে, ওই ইনফিল্ড ছেড়ে চলে যায় আউটফিল্ডে ফিল্ডিং করতে। ক্যাপ্টেন কখনো কভারসে থাকতে পারে, পয়েন্টে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, তো সব সময় ক্যাপ্টেনের কাছে মানে সমান ভিউ থাকে না। আর উইকেট কিপারের কাছে পুরো খেলাটা যতটা বেশি ক্লিয়ার থাকে, মানে একটা ব্যাটসম্যান ঠিক কোন জায়গাটা ট্যাপ করছে, সামনে ব্যাটের প্লেসমেন্ট দেখতে পাচ্ছে, ব্যাটসম্যান কিভাবে ক্রিজে নিজের পজিশন চেঞ্জ করছে, কোন দিকটায় ব্যাটসম্যান ওয়ার্কআউট করার চেষ্টা করছে, ব্যাটসম্যান কোন দিকটা বেশি ভাবে ফিল্ড প্লেসমেন্টের দিকে দেখছে, হয়তো বা ভাবতে পারে যে আমি এই দিক থেকে একটা রান বার করতে পারি বা এই দিকটায় একটা জ্যাপ করতে পারি, পুশ করতে পারি, সেইগুলো উইকেট কিপারের সারাক্ষণ চোখে রাখতে হয়, সেই হিসেবে ফিল্ড প্লেসমেন্ট করা। ইভেন কিছু কিছু কিপার, মানে আমি নিজে করি, ব্যাটসম্যানকে অনেক সময় আমি স্পিনার যখন বল করে তখন আমি জাজ করি যে ব্যাটসম্যানটা স্টেপ আউট করবে কি করবে না। সব সময় যে মিলিয়ে দিচ্ছি তাই না, কিন্তু অনেক সময় সেই হেল্পটাও আমি বোলারকে করতে পারি, আর সেই হিসেবে একটা ফিল্ড প্লেসমেন্ট করা যেতে পারে। তো ফোকাল পয়েন্ট তো বটেই, মানে ফিল্ডিং টিমের সারাক্ষণ উইকেট কিপার কোথাও না কোথাও প্লেস করাচ্ছে। ফিল্ডার যদি কোনো একটা অ্যাঙ্গেল ভুল করে দাঁড়ায়, সেই অ্যাঙ্গেলটাকে ঠিক করে দাঁড় করানো উইকেট কিপারের কাজ। লিডার, সেকেন্ড ক্যাপ্টেন, অবভিয়াসলি তাই আমি আগের পয়েন্টের সাথেই এটা জুড়ে দিয়েছি যে উইকেট কিপার হচ্ছে কি অলওয়েজ আ সেকেন্ড ক্যাপ্টেন অন দ্য ফিল্ড। কারণ অনেক সময় ক্যাপ্টেন সবকিছু ঠিকঠাক ভাবে পরিচালনা করে না, উইকেট কিপার গিয়েও ক্যাপ্টেনকে বোলিং চেঞ্জ নিয়েও ক্যাপ্টেনকে অনেক সময় বলে যে এইটা কাজে লাগতে পারে, এই বোলারটা কাজে লাগতে পারে, কারণ ও সারাক্ষণ
ওই সারফেসটাকে জাজ করছে না যে উইকেটটা কিরকম চলছে। অনেক সময় অনেক উইকেটে পেস বোলার ঠিকঠাক মানে বেনিফিটেড হচ্ছে না, সেইখানে ক্যাপ্টেন কখনো ভাবে যে আমি পেস বোলার দিয়ে করাবো, সেই জায়গায় অনেক সময় উইকেট কিপার নিজের মতামতটা এই জায়গায় একটা অন্য কোনো বোলারকে আমরা কাজে লাগাতে পারি, এই সিচুয়েশনটা এইটা করতে পারি, ব্যাটসম্যানটা এই বোলারটাকে ভালো খেলছে ওকে খারাপ খেলছে, এইগুলো তো উইকেট কিপারের সব সময়ের কাজ। আর বারবার করে বলার যে উইকেট কিপার মানে এই না যে বল আসলো বল ধরলাম বল দিলাম ব্যাস আমার জব ডান। উইকেট কিপিং এর সাথে কিন্তু অনেক কটা কাজ একসাথে জুড়ে থাকে, তবে ইউ আর আ স্মার্ট উইকেট কিপার, মানে তবে গিয়ে মানুষের চোখে পড়বে, সবকিছু হবে যতক্ষণ তুমি মাঠে অ্যাক্টিভ থাকবে, মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে। আনফরচুনেটলি আর কোচ নেগলেক্টেড এরিয়া, আমি 100% মানে সহমত এটার সাথে যে নেগলেক্টেড এরিয়া তো বটেই। ম্যাক্সিমাম ক্যাম্পে যারা কোচ আছে হয় নিজের জীবনে ব্যাটসম্যান ছিল নাই বোলার ছিল, তারা কোচিং করাচ্ছে বড় বড় ক্যাম্পে, অনেক বড় বড় ক্যাম্পে। মানে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল, অনেকে দেখছে এটা, আমি কোনো কন্ট্রোভার্সি আনছি না, মানে হোয়াট ইজ ট্রুথ আই এম জাস্ট সেইং, কারণ আমি নিজে দেখেছি এই জিনিসটা, নিজে ফেস করেছি। নামি দামি ক্যাম্পের কোচেরাও হচ্ছে গিয়ে হয় ব্যাটসম্যান ছিল নাই বোলার ছিল আর না হলে কিছুই ছিল না, স্টিল দে আর কোচ। হুম। এবার কিপিংটা পুরোপুরি একটা নেগলেক্টেড এরিয়া। একটা কিপারকে যদি মনে করে যে শুধু দিনে আমি 50টা ক্যাচ মেরে দিলাম, সে ক্যাচ ধরলো আর সে কিপার হয়ে গেল, কখনো সম্ভব না। তাকে পুরোপুরি নিজেকে কষ্ট করতে হবে, যেমন কিপারকে কষ্ট করতে হবে, প্লাস যে ওকে ট্রেন করছে সমান খাটনি কি তার থেকে বেশি খাটনি একটা কোচের, কারণ কিপিংটা হচ্ছে একটা স্পেশালাইজড এরিয়া। এই না যে যাকে তাকে আমি দাঁড় করিয়ে দিলাম একটা ম্যাচ বেরিয়ে গেল। একটা টেস্ট ম্যাচ ক্রিকেট হোক বা 2020-তে, তাও আমরা দেখি যে অনেক সময় ইরেগুলার কিপার দিয়ে হয়ে যায়। শর্টার ফরম্যাট, বেশি কনসেন্ট্রেশনের দরকার পড়ে না, সেইখানে ম্যানেজেবল ওই জায়গাটা যে হয়ে যায়। হ্যাঁ, কিন্তু লঙ্গার ফরম্যাট ক্রিকেটে, একটা ওয়ানডে ক্রিকেট 50 ওভারের বা একটা টেস্ট ম্যাচ ক্রিকেট বা লিগ, আমাদের ফার্স্ট ডিভিশনের লিগে একটা ইরেগুলার কিপারকে দিয়ে কোনো দিন চলতে পারে না সেই ম্যাচটা। তো নেগলেক্টেড এরিয়া তো বটেই কোচদের, মানে আমি বলবো সবসময় কিপারদের প্রতি ভালোভাবে নজর রাখতে, ওদের জন্য আলাদা সেশনস এর ব্যবস্থা করতে। আর একটা উইকেট কিপার ব্যাটসম্যান যদি 5 ঘন্টা প্র্যাকটিস করছে, সেই 5 ঘন্টার মধ্যে ব্যাটিং আর উইকেট কিপিং মিলিয়ে যেন সমান পোর্শন ভাগ করে নেয় টাইমের। এই না যে আমি 10 মিনিট উইকেট কিপিং প্র্যাকটিস করেই আমি উইকেট কিপার হয়ে যাব। যতটা খাটনি ব্যাটিং এ করছে তার থেকে বেশি বা ততটাই খাটনি কিপিং এও করতে হবে, কারণ এটা আমি আবার মেনশন করে দিচ্ছি, এটা একটা স্পেশালাইজড এরিয়া। এই না যে জাস্ট করলাম হয়ে গেল, কখনো সম্ভব না। ন্যাচারাল ফিল অর লাভ টু কিপ উইকেট, আমি কিছুক্ষণ আগেই একটা পয়েন্টের সাথে বলেছি যে জোর করে যেন কেউ উইকেট কিপার না হয়। আজ আমি দাঁড় করিয়ে দিলাম উইকেট কিপিং করতে, হতেই পারে কেউ ভালো বল ধরছে, ক্যাম্পের কোচ কারণ স্টার্টিং করছে ক্রিকেট, তাকে বলা হলো যে তুমি কিপার হতে পারো, কিন্তু স্টিল ওর থেকে মতামত নেওয়া উচিত যে ওই কিপিংটাকে এনজয় করে কিনা। আমি যদি কোনো কাজ করতে এনজয় না করি, সেই কাজটার কোনো ডেভেলপমেন্ট থাকবে না, সেই কাজটায় আমি কোনো প্রোগ্রেস পাবো না, কিছু পাবো না, কারণ ওকে জোর করে করানো। সেটা হচ্ছে গিয়ে মেন, যে হচ্ছে গিয়ে কিপিং করছে বা যাকে করার জন্য বলা হচ্ছে যে কিপিং করো, হ্যাঁ, সে যেন এই জবটাকে, পার্টিকুলারলি এই জবটাকে, উইকেট কিপিংটাকে ভালোবাসে, এনজয় করে। জোর করে হওয়া সম্ভব। কি এনজয় টু কিপ, একই পয়েন্ট, মানে ওই একই পয়েন্টের সাথে, মানে আমি বলছি যে এনজয় করাটা মেন। কেউ শুধু বোলিং করতে ভালোবাসে বা তার মনে মনে ছিল যে আমি শুধু ব্যাটসম্যান হতে এসেছিলাম বা শুধু বোলার হতে এসেছিলাম, আমাকে কিপার করে দিল, সেই জিনিসটা যাতে না থাকে।
আর যে কিপিং করতে ভালোবাসে সে সবসময় জানে যে কিপিং করার মজাটা কি। সারাক্ষণ বল আসবে, সারাক্ষণ মাঠের মধ্যে অ্যাক্টিভ থাকো, সারাক্ষণ কিছু না কিছু চলতেই থাকে। আমি পার্সোনালি মানে আমি নিজে কিপিং হয়ে গেছে অনেক বছর। হ্যাঁ, আমি নিজে এনজয় করি। সে যে যে কোনো ধরনের ট্র্যাকে হতে পারে, বরং আমার ভালো লাগে যেই ট্র্যাক গুলো একটু এপাশ ওপাশ হয়ে যায় সেইখানে গিয়ে মিস্টেক্সও হয়, সেইটার ভয় পেলে হবে না। আগেই এটা বলা হয়েছে, থ্যাঙ্কসলেস জব, ভয় পেয়ে করলে হবে না। তবে এই যে এদিক ওদিক হচ্ছে বলটা, ট্র্যাকটা খারাপ বা যাই হোক না কেন, সেই বলটাকে ঠিকঠাক ভাবে গ্যাদার করতে পারলেও সেইটাও একটা এনজয়মেন্ট যে সেইখানেও করছে। মাস্ট হ্যাভ আ গুড পেয়ার্স অফ হ্যান্ডস, এবিলিটি টু গ্যাদার দি বল সফট হ্যান্ডস। গুড পেয়ার্স অফ হ্যান্ডস যে শুধু উইকেট কিপারদের লাগে তা না। মাঠের মধ্যে যে 10 জন ফিল্ডিং করছে তাদেরও সেফ পেয়ার অফ হ্যান্ডস আর গুড পেয়ার অফ হ্যান্ডস এর তো দরকারই হয়, কিন্তু কিপারের সব থেকে বেশি। কারণ সারাক্ষণ বলটা গ্যাদার করছে, ওভারে অনেক সময় 6টার মধ্যে 6টা বলও চলে আসে। হ্যাঁ, টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি বল মানে উইকেট কিপারই ধরছে, সারাক্ষণ উইকেট কিপারের কাছে বল আসছে। আর শুধু টেস্ট ক্রিকেট বলে না, টোয়েন্টি বাদে আমার মনে হয় যে কোনো ফরম্যাটেই সব থেকে বেশি বল উইকেট কিপারকে ধরতে হয়। আর বোলার যে শুধু বল করলো আর তারপরেই আমার হাতে উইকেট কিপারের হাতে বল আসলো তা তো না। ফিল্ডারের কাছে বল গেলে পরেই সেই বলগুলো আবার মানে থ্রো করে, সেইটা ধরার জন্য মানে কনসেন্ট্রেশনের দরকার পড়ে। এই না যে একটা বল ছুড়ে দিল আমি ধরলাম, অনেক সময় অনেক ট্রিকি রান আউট কিন্তু ওই থ্রো এর জন্যই, বা উইকেট কিপারের যে কালেকশনটা হয়, অনেকে ওয়ান ড্রপ থ্রো করে দেয়, সেই ড্রপটা কখনো এমন একটা জায়গায় পড়ে, আনকমফোর্টেবল জোন, অনেক সময় আমরা বলি উইকেট কিপিং এর একটা আনকমফোর্টেবল জোন থাকে, সেই জোনে বলটা ড্রপ করে গেলে সেটার কালেকশনে খুব প্রবলেম হয়। সেই কালেকশনটা করতে গেলে মাস্ট বি ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড পেয়ার অফ হ্যান্ড। আর সারাক্ষণ বলটাকে সফট হ্যান্ডে ধরতে হয়, তার কারণ হচ্ছে কি এই কথাটা বলা হয়, কারণ হাত যদি হার্ড হয়ে যায় বল ধরার সময় বা কিছু করার সময়, যদি হাত শক্ত হয়ে যায় ফাম্বলিং হবে, বলটা হাতে লেগে বলটা বাউন্স করবে। হ্যাঁ, সেইটা যাতে না হয় ওই কারণে সফট হ্যান্ড যে বলটা ধরা, সেটার জন্য অনেক ড্রিলস আছে, সেইগুলো করা। আমি সেটা পরের পার্টে আসবো যে কিভাবে ড্রিলস গুলো করা যেতে পারে। হ্যাঁ, এখন জাস্ট আমি বলছি যে এইগুলো মানে হওয়া উচিত একটা উইকেট কিপার হতে গেলে। বা ডায়নামিক অ্যান্ড টেকনিক। এনার্জেটিক, একদমই তাই। ডাইনামিক মিন্স মানে মানে তোমার বডি কতটা বেশি মোবিলাইজ আর তুমি কতটা বেশি মানে অ্যাক্টিভ আছো অন দা ফিল্ড। উইকেট কিপার যদি মানে এইটা বলি যে আমরা চলতি কথায় ময়দানের কথায়, উইকেট কিপার যদি মাঠে মরে যায় মাঠও মরে যায়। তো সবাইকে বাঁচিয়ে রাখার জন্য, সবাইকে চিয়ার আপ করার জন্য সবসময় তোমাকে ডাইনামিক হতে হবে, সেটার জন্য ফিটনেস লেভেলকে সবসময় উপরে রাখতে হবে। মাঠে অনেকে চুপ করে যায়, কিপাররা কিপিং করতে করতে আফটার 25 to 30 ওভার্স কিপারের মুখ থেকে আওয়াজ পাওয়া যায় না। জুনিয়র যারা এখানে আছে তাদেরকে একটা আমি মেসেজ দিচ্ছি, সেইটা হচ্ছে গিয়ে কিপারকে সবসময় মাস্ট বি স্মার্ট। মাঠে নামার পরে প্রথম 2-4 ওভার আমি একদম চিৎকার করলাম, ব্যাপক জোরে ফাটিয়ে চিৎকার করলাম, ইয়ে করলাম, দরকার নেই। প্রথম থেকেই একটা টেম্পো মেনটেন করো, নিজেকে স্লোলি স্টেডিলি সবাইকে চেয়ার আপ করতে থাকো, সেইটা যাতে এন্ড অফ দা ডে, দিনের শেষ বলটা পর্যন্ত হয়। আর সবাই এইটার উপর নজর দেয় না। সবাই বলে কথা বলো, কিপিং করতে করতে কথা বলো। কিপিং করতে করতে কথা বলার জন্য ফিটনেসের দরকার পড়ে। তুমি যদি খুব বেশি টায়ার্ড হয়ে যাও, খুব বেশি ড্রেন হয়ে যাও, মানে স্ট্রেংথ যদি লুজ করে যাও শরীরের, দেখবে মুখ থেকে আর কোনো কথাই বেরোবে না, তখন মনে হবে কতক্ষণে মানে ম্যাচটা শেষ হবে, আমি বাইরে যাব। এটা শুধুমাত্র হয় ল্যাক অফ ফিটনেসের জন্য। তো কথাও যদি বলতে হয়, চিয়ার আপও যদি করতে হয়, তোমাকে ডাইনামিক আর এনার্জেটিক হতেই হবে। এনার্জেটিক থাকার জন্য গুড ফুড, আর ডাইনামিক থাকার জন্য ইয়ের জন্য এক্সারসাইজ, এগুলো খুবই দরকার। মানে এইগুলোর ওপর সবসময় খেয়াল রেখো যারা
উইকেট কিপার সাইড। পজিটিভ থিঙ্কার অ্যান্ড মাস্টার অফ পজিটিভ রিইনফোর্সমেন্ট, এক্স্যাক্টলি। সারাক্ষণ মাঠের মধ্যে পজিটিভ থাকা, অনেক সময়ই বোলারের মধ্যে, ক্যাপ্টেনের মধ্যেও নেগেটিভ থিঙ্কিং চলে আসে ম্যাচটার প্রতি বা সেই বোলারটার প্রতি যে বল করছে। একটা বোলার যদি একটা ওভারে পর পর কনসিকিউটিভ কিছু বাউন্ডারিজ কনসিড করে, সেখানে বোলারের মাথাতেও নেগেটিভিটি ভরে যায়। সেই নেগেটিভিটিটাকে কাটানোর দায়িত্ব কিন্তু উইকেট কিপার। কিভাবে করবে সেটা সেটা অনেক ভাবে হতে পারে। শুধু মোরালি বুস্ট আপ করলেই, কেউ কাউকে গিয়ে মোরালি বললাম যে হ্যাঁ হয়ে যাবে, ভালো করছি, করলে পরেই হবে না। তাকে বুস্ট কিভাবে করতে হবে, সেই বোলারটাই যখন বল করবে যাতে ব্যাটসম্যানটা ট্রাভেল ফেস করে, সেই ট্রাভেলটা কিভাবে ফেস করাবে। উইকেট কিপার যেহেতু, তুমি সারাক্ষণই জাজ করছো যে ব্যাটসম্যান কোন জায়গার বলটাকে ঠিকঠাক ভাবে খেলতে পারছে না বা কোন জায়গার বলটা খেলতে গিয়ে ও ডিফিকাল্টিস ফেস করছে। তো তুমি সেই তোমার মানে যেই অবজারভেশনটা আছে সেইটা তুমি গিয়ে বোলারের সাথে শেয়ার করো। আর বোলার যদি সেই মানে রাইট ডেটে হিট করতে পারে বলটা, তখনও মানে নিজের থেকেই মোরালি বুস্ট আপ হয়ে যাবে। প্লাস যে নেগেটিভিটি ওর মাথায় ছিল সেইগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে। তো উইকেট কিপারের কাজ অনেক, মানে এর ভিতরে এতটা বলা সম্ভব না, মানে তাও যে যতটুকু পারছি বুঝিয়ে বলার চেষ্টা করছি। এইগুলোর জন্য প্রপার প্র্যাকটিস আর সবসময় মানে ক্লাসের মধ্যে থাকাটা খুবই দরকার। মেন্টালি টাফ অ্যান্ড সাইকোলজিক্যালি ট্রেন্ড, এক্স্যাক্টলি। মেন্টালি সারাক্ষণই টাফ থাকতে হবে, তার কারণ বিভিন্ন মাঠের বিভিন্ন ধরনের সিচুয়েশন তৈরি হয়, অনেক ধরনের সিচুয়েশন তৈরি হয়। সেই সময় যদি মানে উইকেট কিপার যদি ডেমোরালাইজ হয়ে যায় বা সেইখানে ও যদি মেন্টালি উইক হয়ে যায়, তাহলে পুরো টিমটা কিন্তু শুয়ে পড়বে। ক্যাপ্টেন অনেক সময়ই আসে, দেখা যায় যে মাঠের মধ্যে উইকেট কিপারের সাথে কনসাল্ট করছে, করছে, সেই জায়গাতে হয়তো বা কোনো ক্ষেত্রে ক্যাপ্টেনও অন্য কিছু ভাবছে বা মেন্টালি একটু উইক হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে পুরো টিমটাকে বুস্ট আপ করা উইকেট কিপারের কাজ। আর সাইকোলজিক্যালি ট্রেন্ড মিনস সারাক্ষণই নিজেকে ট্রেন করতে হবে। নিজের দ্বারা ভুলগুলো হয়ে গেছে, আমি যদি সারাক্ষণই ওইটা নিয়ে পড়ে থাকি, একটা ক্যাচ মিস হয়ে গেছে, একটা বল আমার হাত থেকে বেরিয়ে গেছে, আমি পরের পর 10 ওভার ওই একটাই কথা ভেবে যাচ্ছি যে আমি ওটা মিস করে গেছি, ওই বলটা ছেড়ে দিয়েছি, তার মানে হচ্ছে গিয়ে তুমি নেক্সট বলগুলোকেও তুমি ঠিকঠাক ভাবে গ্যাদারও করতে পারবে না বা ম্যাচের মাঝামাঝি জায়গায় গিয়ে তোমার আরো সমস্যা শুরু হবে। তো সাইকোলজিক্যালি ট্রেন হওয়া খুবই দরকার। এক্সপেক্ট এভরি বল টু কাম টু হিম, এটা হচ্ছে কি একটা উইকেট কিপারের নাইস পয়েন্ট কাজলদা, যেটা মানে মেনশন করেছো, খুবই ভালো জিনিস। যে ভালো উইকেট কিপার হবে সবসময় চাইবে যে নিজের কাছে বলটাই আসুক, অন্যজনের কাছে না যায়। একদম, যে ধরো ব্যাটসম্যান যদি বলটা ব্যাটেও খেলে, ও যেন পজিশনটা এমন তৈরি করে যে গ্লাভের পজিশনিংটা এমন থাকবে বা ও এমন পজিশনে গিয়ে দাঁড়াবে যে যেন বলটা ওর কাছে আসবে। হ্যাঁ, শ্যাডো করে নেয়, অনেকেই শ্যাডো করে নেয় যে বল না এলেও যে আমার কাছে বলটা আসছে। হ্যাঁ একদম করে নেয় সেটা। এবার আমি মানে ছোটবেলা থেকে তোমাকেও পেয়েছি, প্লাস মানে আমার যে কোচ বা কিছু আমাকে সবসময় বলেছিল যে মাথায় রাখতে যে ব্যাটসম্যানের ব্যাটে একটা ফুটো আছে, মানে সব কটা বলই আমার কাছে আসবে এটা ভেবে নিয়েই যেন সে কিপিং করে, এই না যে এই জায়গায় বলটা পড়েছে এ তো ব্যাটসম্যান খেলে নেবে। অনেক সময় অনেক ট্র্যাকে এত টার্ন করে যে বলটা নিজের কাছেই আসে। হ্যাঁ, মেন্টালি টাফ এই জায়গাটাতেও হওয়া, নাহলে অনেকে মাঠে একটু বাজে করলেই ভেবে ফেলে যে আমার কাছে যেন আর বল আসে, আর হ্যাঁ তখন আমি বেশি ওটা বল যায় মিস মেনশন করে। করেছি সেটা। হ্যাঁ একদমই তাই, ওই জায়গায় মেন্টালি টাফ হওয়াটা তো খুবই দরকার। এবার মেন্টালি কিভাবে টাফ হবে সেটা আমি পরের পার্টে এসে আমি ক্লিয়ার করছি। মাস্ট হ্যাভ আ গুড অ্যাপ্রিসিয়েশন অফ দ্য গেম ট্যাকটিক্স অ্যান্ড আ থরো নলেজ অফ বোলিং অ্যান্ড ব্যাটিং। হ্যাঁ এইটা এইটা একটা পয়েন্ট। এইটা এই যে পয়েন্টটা এখানে মেনশন করা হয়েছে এটা একদমই ট্রু পয়েন্ট, কিন্তু এই জিনিসটা আসবে হচ্ছে গিয়ে হাউ মাচ ম্যাচেস ইউ হ্যাভ প্লেড। হ্যাঁ, হ্যাঁ এক্সপেরিয়েন্স থেকে এটা একটু সিনিয়র এক্সপিরিয়েন্স উইকেট থেকে, কিপারদের জন্য। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে একদম সিনিয়র উইকেট কিপারদের জন্য, এইটা কি যারা দেখছে বেটার তারা লেভেল খেলতে চাইছে তাদের জন্য এটা।
কাজলদা, যারা মানে ধরো দেখছে তারা এই ইয়েটা, এই যে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছে তো পয়েন্ট গুলো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবে সবাই। হ্যাঁ ব্যাস, তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে একটু সিনিয়র উইকেট কিপারদের জন্য, যারা বেশ কিছু ম্যাচ খেলেছে বা অনেক ম্যাচ খেলেছে তাদের জন্য। কারণ যারা জুনিয়র বা সবে স্টার্ট করছে তাদের পক্ষে একটা ক্রিকেটের প্রতি এতটা নলেজ রাখা সম্ভব না। কারণ জুনিয়র ক্রিকেটে তো ম্যাক্সিমাম সময়ই আমি দেখেছি বা এখনো দেখি, মাঠটা যতটা না বাচ্চাগুলোকে চালাতে দেওয়া হয়, ওরা চালাতে পারেও না, কিন্তু তাও কোচিং ওদের তো স্বাধীনতা বাইরে থেকে, দেওয়া হয়। না না বাইরে না। থেকে কোচেরা চিৎকার করছে, ফিল্ডিং প্লেসমেন্ট করে দিচ্ছে। একটা বাচ্চার মাথার থেকে যদি কোনো কিছু বেরিয়েও আসে যে এই জায়গায় একটা রাখি, সেইটাতেও মানে ওকে কখনো দেওয়া হয় না। ক্যাপ্টেন, একটা বাচ্চা ক্যাপ্টেন হতে নামেই মাঠে থাকে, যেটা হওয়া উচিত না। কিছুটা কোচ করে দিক যেহেতু জুনিয়র, কিছুটা ওদের ওপরেও ছাড়া হোক। আর কোচেরা মাঠে গিয়েই কেন চেল্লাবে, তাহলে প্রপার ক্লাস করাক না। অনেক জায়গায় তো ক্লাস হয় বাচ্চাদের নিয়ে, কিভাবে মাঠটাকে পরিচালনা করবে, কোন জায়গায় ফিল্ড প্লেসমেন্ট হয় কি হয়, সেইগুলো নিয়ে ছোট থেকে যদি ক্লাস করানো শুরু করে বোর্ড রেখে, তাহলে পরে এই পয়েন্টটা ছোটদের জন্য মানে কাজ করবে। তো ম্যাচ খেলতে খেলতে নলেজ আসবে, আর বাকি সবকিছু মানে জানতে পারবে কিভাবে কি হতে পারে। তো এইটার উপর হচ্ছে মেনলি আমি বললাম, জোর দিলাম এক্সপিরিয়েন্সের উপর। ক্যাপ্টেন্স, প্রিন্সিপাল, অ্যাডভাইজার, এই এটা সিমিলার টু আগের আগের পয়েন্ট গুলো। আলোচনা হয়ে গেছে আগে। আলোচনা হয়ে গেছে, ক্যাপ্টেনকে সবসময় উইকেট কিপার ইয়ে দিতে থাকে, হিন্ট দিতে থাকে, গাইড করতে থাকে। অনেক সময় ক্যাপ্টেনের দরকারও পড়ে। অনেক ভালো ক্যাপ্টেন আছে যাদের সাথে আমি খেলেছি, যারা উইকেট কিপারের ওপর পুরো ছেড়ে রাখে যে যা হবে তুই একটুখানি বুঝে নিস যেমন কিভাবে কোন ব্যাটসম্যানকে জায়গাটায় সবচেয়ে ফিল্ড। ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি কাছ থেকে ভালো দেখতে পারে উইকেট কিপার। সেটা উইকেট কিপার বোলারকে বলে একদমই দিতে পারে কি কি ফল্ট দেখছে, সেগুলো বলে হ্যাঁ। দিতে পারে ক্যাপ্টেনকে, বোলারকে। আরেকজন দেখে সেটা হচ্ছে গিয়ে স্লিপ ফিল্ডার, কিন্তু আমরা তো সবসময় স্লিপ রেখে তো আমরা করি না। তো উইকেট কিপারই স্লিপ সব থাকে সময় না, দেখি। হ্যাঁ, সব সময় থাকে না, অনেক সময় থাকেও না, মানে এটা না উইকেটের উপর থাকেও ডিপেন্ড না, করে। হ্যাঁ, বাচ্চাদের কিন্তু ম্যাচে তো থাকেই না। থাকেই না, দেয়ই না। কিন্তু এইদিকে হঠাৎ করে একটা স্লিপ ফিল্ডার, হ্যাঁ উইকেট কিপারের সাথে স্লিপ ফিল্ডারেরও কিন্তু দরকার। আজকে যেহেতু আমরা উইকেট কিপিং নিয়ে বলছি, সেটাই থাক। ম্যাচে হঠাৎ করে একজনকে স্লিপে এনে দাঁড় করিয়ে দিল, যে কোনোদিন স্লিপে ফিল্ডিংই করে, বা পুরো সেটাও সিজনে বা সেটাও পুরো। স্পেশালিস্ট, সেটাও স্পেশালিস্ট হয়। একদমই তাই, উইকেট কিপারের মতো স্লিপ ফিল্ডারও স্পেশালিস্ট হয়, ওদের আলাদা প্র্যাকটিস আছে, সেইগুলো করানো হয় না এখন। সেইটা আমাদের টপিক না। এবার বাকি টপিক গুলো বলি। ফিডব্যাক টু দি বোলার, সবসময় ফিডব্যাক টু দি বোলার মানে কোনো রকেট সায়েন্স না। কে ভালো করছে খারাপ করছে সেটা বোলারকে গাইড করা। ভালো কোনো ডেকে যদি ভালোভাবে হিট করছে বোলার, আর সেই জায়গায় ব্যাটসম্যান ট্রাভেল ফেস করছে, তো সবসময় বোলারের সাথে কমিউনিকেট করা। ভালো কিপিং করার একটা ভালো মন্ত্র হচ্ছে সারাক্ষণ বোলারের সাথে কোঅর্ডিনেট করা, বোলারের সাথে সারাক্ষণ কথা বলা। আর কোন মানে বোলারের সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং যত ভালো থাকবে, কিপিংটা তত ভালো হবে। তুমি বোলারটাকে কতটা ভালো জাজ করেছো, এগুলো আমি পরে যদি কোনো অপশন থাকে বা এন্ড অফ দা সেশন বলার পরে আমি বলে দেবো কিভাবে নিজের কিপিং স্কিলস গুলোকে বাড়িয়ে নেওয়া যায়। মাস্ট বি ফিট, অ্যাথলেটিক, রান টু দি স্টাম্পস, অ্যাজাইল। অ্যাজাইল এই পয়েন্টটা আমি একদম শুরুতে আমি বলেছি, কিপারকে অ্যাজাইল হতে হবে। ফিট অ্যাথলেটিক, তো অ্যাথলেটিক সবাইকে হতে হবে মাঠের মধ্যে, ফাস্ট বোলার, স্পিনার, ফিল্ডার্স। কিন্তু কিপারকে বেশি বেশি ফিটনেস দরকার। কিপারে সারাক্ষণ উঠবোস করতে, পায়ের লোয়ার পোর্শনে জোর থাকা, স্ট্রেংথ থাকা। এখানে শুধু ফিট, যদি স্ট্রেংথটাকেও ফিটনেস এর মধ্যেই নিয়ে নিই তবে তাই। খুব পরিমাণ মানে স্ট্রেংথ যদি না থাকে, তাহলে পরে ওই টায়ার্ড হয়ে গেলে পরে নিজের পারফরমেন্সের ওপর আসে। সবাই ফিটনেসের ওপর মানে ধ্যান দাও, মাঠে গিয়ে সেইটার উপর ওয়ার্কআউট। ফিটনেসের ব্যাপারটা পরে আসছে একদম ডিটেলসে। অ্যাজাইল থাকো। অ্যান্টিসিপেটস হোয়েন লুজেস সাইট বিহাইন্ড ব্যাটসম্যান বডি, এটা মেনলি লেগ স্টাম্পটা হয়ে যায়। হ্যাঁ, লেগ সাইড গ্যাদারিং এর। এক্স্যাক্টলি, এই পয়েন্টটা হচ্ছে লেগ স্টাম্প গ্যাদারিং। আর অনেক সময় সব থেকে বেশি, আরেকটাও বলি, সব থেকে বেশি এই জায়গাটা দরকার পড়ে যখন একটা টেলেন্ডার ব্যাট করছে। টেলেন্ডার যেরকম খুশি ভাবে এসে স্টান্স নেয়, ওর ব্যাটটা যেরকম টেকনিক্যাল খুশি খেলেও থাকে, না।
না টেকনিক্যাল খেলে না, ওই কারণে একটা টেলেন্ডারকে কিপিং করা অনেক জুনিয়র উইকেট কিপার আমাকে এটা জিজ্ঞেস করেছে যে দাদা মানে যখন শেষের দিকে চলে আসে ওই ব্যাটসম্যান গুলো টেলেন্ডার গুলো যেরকম খুশি করে তখন আমার ভয় লাগে এইটা হচ্ছে গিয়ে একদম অ্যাপ্রোপ্রিয়েট পয়েন্ট, যে অ্যান্টিসিপেশন, মানে তুমি করতে করতে তোমার একটা অ্যান্টিসিপেশন থাকবে বোলারকে কিপ করতে করতে। অ্যান্টিসিপেশন কখন তৈরি হবে, তুমি বোলারটাকে তুমি নেটে উইকেট কিপিংই করোনি, বোলার যখন বল করেছে তখন সেই বোলারটার বল কখনো ধরোনি, কিছু জানো না, তাহলে অ্যান্টিসিপেট কি করে করবে যে এই বোলারটার কতটা টার্ন করে, বলটা ঠিক কোন এরিয়াসে ও করে। এই অ্যান্টিসিপেশন যদি থাকে তো অনেক সময় ক্লিয়ার ভিউ ছাড়াও বল ধরা যায়। যেমন অনেক সময় অনেক ব্যাটসম্যান স্কুপ মারার জন্য একদম সাফিল করে ঢোকে, যেই সময় আমরা কিছু দেখতে পাই, শুধু বলটা কোথায় পড়লো না পড়লো সেই হিসাবে ধরতে হবে। আর যেহেতু থ্যাঙ্কসলেস জব ফার্স্ট পয়েন্ট ছিল, মিস যদি করো কথা শুনতে হবে, তুমি দেখতে পেয়েছো কি পাওনি কি না কেউ কোনো কথা শুনবে না। তো অ্যান্টিসিপেশন আসবে প্র্যাকটিসের মাধ্যমেই, যত বেশি প্র্যাকটিস করবে বোলারকে কিপ করবে সেইভাবে। বাকি আরো ইলাবোরেটলি পরে বলছি। হি গিভস দ্য উইনিং ইমপ্রেশন অফ এফিসিয়েন্সি, এনথিউজ অ্যান্ড অ্যাগ্রেশন। একদমই তাই, অ্যাগ্রেশন অ্যাগ্রেশন এখন বিভিন্ন ভাবে, অনেক কিপার শান্ত থাকে, অ্যাগ্রেসিভনেস বেশি দেখায় না। যেমন আমি খুব মানে কিপিং করার সময় একটু শান্ত থাকি, কখনো যদি ইচ্ছা করে আমি ফিল্ডিং করি তখন আমি অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকি। কিন্তু কিপারকে এমন যেন না হয় অ্যাগ্রেশন দেখাতে গিয়ে নিজের কনসেন্ট্রেশন লুজ হয়ে যায়, একটা ব্যাটসম্যানকে স্লেজ করতে গিয়ে সে যেন নিজের কনসেন্ট্রেশন না লুজ করে থাকে। এটা হচ্ছে গিয়ে খুব জরুরি এটা, খুব জরুরি। আমি বারবার বলছি, হ্যাঁ স্লেজিং ইটস আ পার্ট অফ গেম, অনেকেই করে অনেকে করে না। নিজের গেমের ওপর স্লেজিং অনেক ভাবে করা যেতে পারে, ব্যাটসম্যানের ওপর প্রেসার ক্রিয়েট করে, ব্যাটসম্যানকে কিছু না বলে নিজে ঠিকভাবে পুরো টিমটাকে চিয়ার আপ করেও ব্যাটসম্যানকে প্রেসারে ফেলা যায়। সেম কাজ করে স্লেজিং নিয়ে। আমি ছোট্ট মানে বলা উচিত কি উচিত না সেটাও একটা কথা, তাও আমি একটা উদাহরণ দিচ্ছি। যখন ঋষভ পান্ট জাস্ট ইন্ডিয়ান টিমে খেলতে এসে, ও কথা উইকেট কিপিং এ কথা বলা খুবই ভালো, কিন্তু যাতে খুব বেশি কথা না হয় সেইটা কিন্তু বারবার করে কমেন্ট্রি করছিল যে ও যতটা না কিপিং এ কনসেন্ট্রেট করছে ও তার থেকে বেশি কনসেন্ট্রেট করছিল স্লেজিং এর। সেইখানে কিছু মিস্টেক্স করেছে, এখন কিন্তু ও অনেক পাল্টে গেছে, এখন স্লেজিংও করে কিন্তু অনেক কম, ও কিপিং এর ওপর বেশি ফোকাস থাকে। উইকেট কিপিং কি পয়েন্ট, ক্রাউচ অবভিয়াস, সবাই ভাবে যেরকম খুশি বসলে হবে, একদমই না। ক্রাউচ যেমন ব্যাটসম্যানের একটা স্টান্স, প্রপার স্টান্স হয়, বা একটা বোলারের লোডিং অ্যাকশনকে ঠিক করানো হয়, উইকেট কিপারদের সরি হ্যাঁ উইকেট কিপারদের ক্রাউচ কিন্তু খুব ম্যান্ডেটরি। একটা ভালো ক্রাউচ কিন্তু ভালো উইকেট কিপার তৈরি করতে সাহায্য করে, বা সে কোন জায়গায় বলটাকে গ্যাদার করবে বা তার মুভমেন্ট, তার সবকিছু একটা ভালো ক্রাউচের ওপর ডিপেন্ড করে। পজিশনিং, পজিশনিং মিনস তুমি কোন জায়গায় বসছো, প্লাস পজিশনিং এর মধ্যে অনেক কটা পয়েন্ট আছে কাজল দা, গ্লাভ পজিশনিং, নিজের ফিট পজিশনিং, নিজেকে উইকেটের কোন জায়গায় বসাবে, মানে এটা এক্স্যাক্টলি কি পজিশনিং, এই সব কটা মিলিয়েই পজিশনিং তো। সব সামনে সামনে স্পিনারদেরকে, পেস বোলারকে সবই কিভাবে এর মধ্যে বসবে পড়ে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক, বিভিন্ন স্পিনারকে না পজিশনিং সব। আচ্ছা আমি একটা একটা করে ভেঙে ভেঙে বলছি। কিপার কখনো সামনে বসে, কখনো পিছনে কিপিং করে, আবার অনেক সময় কি হয় অনেক পেস বোলারকে অনেক কিপার সামনে এসেও কিপিং করে, সেইটাও ডিপেন্ড করে ও কোন জায়গায় বসবে। সব বোলারের হাতে, পেস বোলারের হাতে সমান সুইং থাকে না, কেউ আউট সুইঙ্গার হয়, কেউ ইন সুইঙ্গার হয়, কেউ কোনো লেফট আর্ম স্পিনারের বেশি টার্ন, তো বিভিন্ন বোলারের, আমি আলাদা আলাদা করে বলতে গেলে অনেক সময় লাগবে, সবার আলাদা আলাদা থাকে। তো অনেক সময় বসাটা মানে ক্রাউচ সেম থাকে, কিন্তু পজিশনিং কোন জায়গাটায় আমি বসবো সেইটা কিন্তু অনেক সময় ভ্যারি করে। উইকেটের ওপরেও অনেক সময় ভ্যারি করে, বোলারের ওপরেও ভ্যারি করে যে আমি কোন জায়গাটায় বসবো। তো পজিশনিং মাস্ট বি ক্লিয়ার। আর কিপার রাউন্ড দ্য উইকেটের উইকেট, থেকে ওভার দ্য উইকেট,
সেটার জন্য হ্যাঁ, চেঞ্জ সব হয়। সময় সব সময় অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, বোলার চেঞ্জ হচ্ছে, হ্যান্ড চেঞ্জ হচ্ছে। হুম, একটা লেফট আর্ম পেসার বল করলে পরে আমি যদি পিছনে কিপিং করছি ঠিক কতটা, এখন লেফট আর্ম পেসারটা লেফট আর্ম রাউন্ড করছে না লেফট আর্ম ওভার দি উইকেট করছে, সব থেকে বেশি ডিফিকাল্টিস ফেস করা হয় যখন একটা লেফট আর্ম পেসার লেফট আর্ম ওভার দি উইকেট বল করে। সেইখানে ভিউজ পেতে সেই বোলারটার যদি বড় লম্বা ইনসুইং করছে, একটা যদি লেগ স্টাম্প মিস করে বেরোচ্ছে, ঠিক কোন পজিশনে গিয়ে দাঁড়াবো, এইগুলো কিন্তু খুব ম্যান্ডেটরি। এইটা যেন প্রত্যেকটা স্টুডেন্টকে, যারা উইকেট কিপিং শিখছে বা করতে চাইছে, তাদেরকে যেন এইটা সবসময় করানো হয় যে কোন বোলারকে ঠিক কোন জায়গাটায় বসবে, একদম কি পয়েন্ট পজিশনিং, এটা দরকার। ক্রাউচ অনেক সময় এপাশ ওপাশ হয় অনেকের সমান, যেমন সব ব্যাটসম্যানের সমান স্টান্স হয় না, সমান ক্রাউচ হয় না। এবার ক্রাউচ চেঞ্জ করানো মানে এই না যে পুরোটা পাল্টে দিলাম, তা না। কিছু কিছু ছোট্ট ছোট্ট পয়েন্ট থাকে, সেইগুলো মেনশন করাটা ভালো, তাতে অনেক বেশি ডেভেলপ করে। গ্লাভ ওয়ার্ক তো বটেই। গ্লাভের পজিশনিং, গ্লাভ ঠিক কোন সময়টা খুলবে, কতটা খুলবে, কিভাবে খুলবে, আর গ্লাভটা ঠিক কোন পজিশনে থাকবে, সেটা হচ্ছে গিয়ে মেন। গ্লাভ গ্লাভস পরে নেওয়া মানে অনেকেই ভাবে গ্লাভস পরে নিয়েছে বল ধরতে পারবে, গ্লাভস পরে বল ধরাটা খুবই ডিফিকাল্ট। তো গ্লাভ পজিশনিং হচ্ছে গিয়ে এইখানে যে কটা পয়েন্টস রয়েছে সব কটাই হচ্ছে একদম কি পয়েন্টস, এই কটা ছাড়া মানে কখনো কিপিংটা হয় না, মানে ওয়েল মেনশন কাজল দা, মানে কাজল দা বানিয়েছে এগুলো। তো এবং এই গ্লাভ এবং গ্লাভ ওয়ার্ক পজিশনিংটা খুব পেস বোলার স্পিনারদের ক্ষেত্রেও আলাদা আলাদা হয়ে যায়। সবার আলাদা, প্রত্যেকের আলাদা। এটাকে আমি এখানে ভেঙে বলবো না, এগুলোর আলাদা জায়গা আছে কাজল দা। না, এগুলোর আলাদা নেই। ওই দেখার সময়, প্র্যাকটিক্যালি দেখানোর সময় একটু দেখিয়ে দিলে বুঝতে পারবে। এটা এখন আর কি আচ্ছা, একটু ইলাবোরেট করে জাস্ট আমি সামান্য একটা বুঝিয়ে দেওয়া। ইলাস্ট্রেশন করছি, হ্যাঁ, যে কারণ ওদের যাতে একটা মুখে বললে তো বেশি বুঝতে পারবে না, একটু একটু ডেমো দেখিয়ে দিলে বুঝতে পারবে। ঠিক আছে, তো ডেমো আমি একদম এন্ডে দেখিয়ে দিচ্ছি, হুম, মানে হুম, সেইখানে এখানে জাস্ট আমি ওদেরকে একটু ক্লিয়ার করে দিই কনসেপ্ট গুলো। হুম। তো গ্লাভ ওয়ার্ক সবার ক্ষেত্রে যেরকম পজিশনিং ও আলাদা, সেখানে গ্লাভ ওয়ার্কও আলাদাই হয়। ট্র্যাক অনুযায়ী গ্লাভ ওয়ার্ক হয়, বোলারের টার্ন অনুযায়ী গ্লাভ ওয়ার্ক হয়। এগুলো অনেক সময় এক্সপিরিয়েন্স থেকেও শেখা যায়, প্লাস গ্লাভ ওয়ার্ক কিছু প্র্যাকটিস আছে, সেই ড্রিলস গুলো যেন রেগুলারলি করা হয়, নাহলে গ্লাভ ওয়ার্ক কোনোদিন ঠিক হবে। সেম লাইক ফুটওয়ার্ক। ফুটওয়ার্ক তো মানে অবশ্যই সারাক্ষণ ফুটওয়ার্কের মধ্যে থাকে, ব্যাটসম্যান আর উইকেট কিপার সারাক্ষণ ফুটওয়ার্কের মধ্যে আছে। ব্যাটসম্যান যখন ব্যাটিং করে, তাদের ফুটওয়ার্ক যদি ঠিক না থাকে অসুবিধায় পড়ে, তেমনি উইকেট কিপারও তাই, সারাক্ষণ ফুটওয়ার্ক ঠিক করতে হবে, প্রত্যেকের ফুটওয়ার্ক আলাদা, সেইগুলো মাথায় রাখতে হবে। আর ফুটওয়ার্ক ফাস্ট, শুধু এই না যে ফুটওয়ার্ক করলেই হলো, কতটা হাউ ফাস্ট ইউ আর। এবার ফাস্ট হতে গেলে পরে কি করতে হবে সেটাও প্র্যাকটিস। ফুটওয়ার্কের অনেক ড্রিলস আছে, অনেক অনেক ধরনের ড্রিলস আছে, যেগুলো করা, আর তুমি যতটা ফিট ততটা ভালো তোমার ফুটওয়ার্ক। কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন তো বটেই। কনসেন্ট্রেশন যদি না থাকে প্রত্যেকটা বলে। প্রত্যেকটা বলে, ইচ অ্যান্ড এভরি, মানে এমনকি হোয়াইট বলটা পর্যন্ত সবকিছুতেই সারাক্ষণ কনসেন্ট্রেট করতে হবে। যেইখানেই কনসেন্ট্রেশন লুজ হয়ে যাবে, সেইখানেই পাম্বলিং শুরু, মিস্টেক্স শুরু, কথা শোনা শুরু। এবার কনসেন্ট্রেশন বাড়ানোর উপায় অনেক। মাঠে বেশিক্ষণ প্র্যাকটিস করা, বেশিক্ষণ বল ধরা, মেডিটেশন, মেডিটেশন করা, এটা খুবই দরকার। এইভাবে কনসেন্ট্রেশন বাড়তে আরো পারে। কিছু ড্রিলও আছে, কিছু ড্রিলও আছে, ড্রিল যেমন তো অনেক মোমবাতি। আছে, একদমই ওই মানে ওই মেডিটেশন পার্টের মধ্যেই ধরো, মেডিটেশন পার্টের কিছু ড্রিলস এইগুলো। মেন পয়েন্টটা ধরো মেডিটেশন বললাম, এবার ওই মেডিটেশন। মোমবাতি বা বিভিন্ন কিছু, অনেকে একটা আয়নার মধ্যে একটা টিপ লাগিয়ে দিয়ে তাকায়। হ্যাঁ, 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 দেয়ালে ডট। হ্যাঁ, অনেকে কানে হেডফোন লাগিয়ে কিছু ভালো সাউন্ড শুনে, এগুলো কনসেন্ট্রেশনের অনেক কিছু, কনসেন্ট্রেশন বাড়ানোর অনেক অনেক কিছু অনেক আছে। কিছু ড্রিল আছে, অনেক কিছু ড্রিল আছে। কিন্তু আমার আমার একটা হচ্ছে কি, আমি পার্সোনালি যেটা ফিল করি বা আমি করে এসেছি, মেডিটেশন তো করেছি, কিন্তু মেন হচ্ছে কি আমি অন ফিল্ড প্র্যাকটিসটা, হ্যাঁ এইটা কিন্তু খুব দরকার। কেউ ধরো লিগ ম্যাচে কিপিং করবে, সেই জায়গায় ও প্র্যাকটিসে
টোটাল 2 ঘন্টাও কিপিং করছে না, 3 ঘন্টাও কিপিং করছে না, বা বল ধরছে না, বলের সাথে নেই, তার কনসেন্ট্রেশন কোনোদিনই ডেভেলপ করবে না। সে যতই মেডিটেশন করুক বা কিছু করুক, ওকে মানে উইথ দা বল ফ্যামিলিয়ার হতে হয়। তো নেটে কিপিং করা খুবই দরকার। মানে আমি নিজে মনে করি যে উইকেট কিপিং যদি করতে হয় কিছু ঘন্টা নেটে যাতে করা যায়, মানে কিপিং করা যায়, সেটা সেই ব্যবস্থা করা। অনেক জায়গাতেই সেই অপশন থাকে না, কিন্তু অন্যভাবে সেগুলো করা যেতে পারে। একটা বোলারকে নেটের পাশে বল করিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা গিয়ে ইয়ে করাটা খুবই দরকার। ইকুইপমেন্টস মানে হচ্ছে গিয়ে গ্লাভস, প্যাড এটসেট্রা। সব থেকে বেশি যেটা দরকার আমি মনে করি সেটা হচ্ছে একটা গ্লাভস আর ইনার। সবাই দামি দামি গ্লাভস কেনে, কিন্তু সঙ্গে ইনারটাকে ভুলে যায়। ইনার কিন্তু খুব একটা ভালো মানে রোল প্লে করে উইকেট কিপারের জন্য। আর গ্লাভস তো বটেই, ভালো ভালো গ্লাভস হলে, যেরকম ডেভেলপ করছে জুনিয়র ক্রিকেটের জন্য, বা এখন তো অনেক জুনিয়র অনেক ভালো গ্লাভস ইউজ করছে। ইকুইপমেন্ট যত ভালো হবে নিশ্চয়ই নিজের স্কিলসটাও, মেন হচ্ছে স্কিলসটা ডেভেলপ করা। ইকুইপমেন্ট এই কারণেই হয়তো কাজলদা ইকুইপমেন্ট পয়েন্টটাকে একদম নিচে রেখেছে, একদম ঠিক কাজই করেছে, কারণ স্কিলস যত ডেভেলপ করবে তত মানে ভালোভাবে ইকুইপমেন্টটাও কাজে লাগবে। লাগবে ইকুইপমেন্ট তো, রাখাটাও ভয় না হলে, দরকার। ভয় খারাপ খারাপ কিছু নিয়ে আমি কিপিং করছি, ভয়ে ভয়ে যদি এক্স্যাক্টলি। কিপিং করি, হাতে যদি কিপিং হাতে এর তো যদি সবথেকে ব্যথা বেশি লাগে ও সাহস লাগবে, কখনোই করবে না। সাহস এক্স্যাক্টলি, লাগবে। বড় থেকে আমার চোট লেগে যাবে সেই ভয় নিয়ে যদি আমি কিপিং করি, কিপিং করতে পারবো না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ক্রাউচ, কমফোর্টেবল অ্যান্ড ব্যালেন্স। হ্যাঁ, কমফোর্টেবল, এইটাই আমার বলার ছিল, যে ক্রাউচে যেটা মেন দেখানো হয় সেটা হচ্ছে গিয়ে মানে এমন কিছু ক্রাউচ আমি দেখিয়ে দেব না যেটায় ওর বডিটা স্টিফ হয়ে যাচ্ছে। কমফোর্টেবলি যদি ক্রাউচ করে কি হয়, মাসেল গুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকে। স্টিফ হয়ে গেলে সেই অনেক জায়গাতেই মাসেল গুলো কাজ করতে চাইবে না, মানে ওর নড়াচড়া করতে অসুবিধা হবে। আর নড়াচড়া করতে যদি অসুবিধা হয় সেখানে মিস্টেক্স এর চান্স অনেক বেশি। ব্যালেন্স, ওয়েল ব্যালেন্স তো হতেই হবে, মাস্ট বি বলস অন দ্য ফিট, যেটা বলা হয় যে নিজের ওয়েটটাকে বলস অন দ্য ফিট মানে হচ্ছে টো, মানে টো এর মানে ইয়েতে টোয়ের ঠিক যেটা থাকে পিছনের অংশটা, সবই আছে। টোয়ের পিছনের অংশটা। একদম, টো এর পিছনের অংশটা, সেটা হচ্ছে বলস অন দ্য ফিট। মোটামুটি সবাই জানে উইকেট কিপিং এ এটা খুব একটা কমন টার্ম, যে বলস অন দ্য না, ফিট থাকতে হয়। আর অনেকে যারা একদম বেসিক লেভেলে যারা উইকেট কিপিং শিখছে, বলস অফ দ্য ফিট হ্যাঁ, জানে না, সবাই টো জানে, বলস অফ দ্য ফিট হ্যাঁ, জানে না। টোটা জানে। ওই টো বলস অন জানে দ্য ফিট অ্যাকচুয়ালি টোটাকেই বলা হয়। টো এর না, পিছন দিকের অংশটা, সেটা টোয়ের এইখানে পিছন। যেমন কাজলদা আছে, প্র্যাকটিস করায় নিশ্চয়ই, গাইড করে, সবাইকে দেখিয়ে দেবে যারা মানে কনসার্ন, যারা যাদের না, না, সেটা কোচেরা। সেটা আমাদের একাডেমিতে বলেই দিই, টো আলাদা আর বল অফ দ্য ফিট কিন্তু আলাদা, দুটো আলাদা। টো একদম মানে একদমই দুটো পুরো আলাদা সব জিনিস। আঙুলগুলোকে নিয়ে টো। হ্যাঁ, পুরো যতগুলো আঙুল আমি আছে সবকটাই টো। আর বলস হ্যাঁ, অন দ্য ফিট হচ্ছে কি একদম ঠিক মানে আঙুলগুলো বলস যেখান থেকে, যেখানে, যেখানে শেষ হয়েছে সেখান থেকে খানিকটা অংশ একদম ওটা হচ্ছে গিয়ে বলস অন দ্য বল। ফিট। ওইখানে ব্যালেন্স থাকতে হবে, ইন দ্য সেন্স হচ্ছে গিয়ে তোমার পুরো শরীরের ওজনটা যাতে মানে ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে। হ্যাঁ, পুরো পুরো ব্যাটিং এর মাথাটা, মতোই, ব্যাটিং এর মতোই। ব্যাটিং এর, এক্স্যাক্টলি তাই। আমি তো আগেও বলেছি মানে ব্যাটিং এর যেরকম স্টান্স হয়, কিপিং এরও স্টান্স হয়। মাথাটার ওয়েট যাতে এই পা ওই পা পিছনে বা খুব বেশি মানে এক্সট্রিমলি সামনে না থেকে যায়, যাতে তোমার মানে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। কারণ বল এদিক ওদিক হওয়ার জন্য ফ্রি থাকতে। তারপরেরটা হচ্ছে ফিট অ্যাপ্রক্সিমেটলি মোর দেন শোল্ডার উইথ অ্যাপার। একদমই তাই। এটা হচ্ছে গিয়ে এটা অনেক সময় অনেকে চেঞ্জ করে, যেমন আর এই এটা হাইট পয়েন্টটা। অনুযায়ী, এক একটা হ্যাঁ, আবার প্লেয়ারের হাইট অনুযায়ী এটা কম বেশি হয়ে যায়। এটা হাইট অনুযায়ী চেঞ্জ হয়ে যায়, আবার এই কমফোর্ট জোন হিসেবেও হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ, হয়ে যায়। সেটাও ওই যেমন নিজের এই কমফোর্টেবল। পয়েন্টটা যেমন মেনশন করা হয়েছে কাজলদা, যে কমফোর্টেবল। এবার অনেকেই নিজের কমফোর্ট জোন খুঁজতে গিয়ে কিন্তু ওরা অনেকটা ওয়াইড বসে, শোল্ডারের থেকে বেশি টোটা নিয়ে নেয়। কিন্তু ইন জেনারেল সবসময় বলা হয় যে নিজের শোল্ডার যতটা, তার থেকে একটু বেশি পাটা হ্যাঁ, ফাঁক করে বসা। খুব বেশি হয়ে গেলে পরে আবার মোবিলাইজ হতে সময় লেগে যায়, নড়তে চড়তে পারবে না। নড়তে চড়তে পারা যাবে না। ব্যাটিং এও কিন্তু তাই, খুব বেশি হ্যাঁ, পা সেমই বড় করে সেমই। দাঁড় করিয়ে দিলে
মানে আমি ঠিকঠাক ভাবে ফিট মুভমেন্ট করতে পারবো। তো ঠিকঠাক প্রপারলি বসা আর কতটা পাটা, পায়ের মাঝখানে কতটা গ্যাপিং থাকবে সেটা হচ্ছে গিয়ে খুবই ম্যান্ডেটরি। এটা সব সময় ওই কোচের সুপারভিশনে থাকা, কোচের অবজারভেশনে থাকা, কোচকে সারাক্ষণ রেখে কিপিংটা করা। এটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস না, মানে স্যার বলতো যে পারফেক্ট অ্যান্ড কারেক্ট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। মানে এই না যে ভুল ভাল প্র্যাকটিস করে গেলাম সেটাই এই কাজ হবে। ওটাই ওটাই পারফেক্ট প্র্যাকটিস করতে হবে, ভুল করলে ভুলটাই এটা আমার মাসেল মেমোরিতে বসে যাবে। বসতে থাকবে মাসেল মেমোরি, এক্স্যাক্টলি। কিপিং কিপিংটা কিন্তু মানে এটা খুবই একটা মানে পার্ট, যে মাসেল মেমোরি। যে কোনো কিপিং ব্যাটিং সব জায়গাতেই মনে হয় মাসেল মেমোরিটা খুব হ্যাঁ, কাজ। মাসেল মেমোরি পুরো ক্রিকেটেই লাগে, ক্রিকেটে যা কিছু স্কিল পুরো শিখবো সব জায়গায় লাগে। ক্রিকেটে সত্যি তাই, মাসেল মেমোরি ডেভেলপ করবে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে। একটাই প্র্যাকটিস মানে রিপিটেডলি মানে পারফেক্ট। ইয়ে করাটা হচ্ছে গিয়ে মেন, যে রিপিটেডলি বসিয়ে নেওয়াটা খুবই দরকার। তো তারপরের পয়েন্টটা হচ্ছে গ্লাভস টু বি পজিশন বিটুইন দি লেগস, gloves positioned in such a way that it enables the wicketkeeper to present maximum surface area of the palm to the approaching ball. ঠিক। এটা এটা এটার মধ্যে আমার কিছু বলার, সেটা হচ্ছে গিয়ে গ্লাভস এর পজিশনিংটা হচ্ছে গিয়ে বলটা ধরার সময় কতটা ভালো। বলটা ধরা আগে পর্যন্ত গ্লাভসটা কিভাবে রাখবে, গ্লাভসটা মাটিতে রাখবে না উপরে রাখবে, হ্যাঁ এটার সঙ্গে অনেক সময় রিলেটেড থাকে যে কে কিরকম ভাবে উঠবে। এটা অনেক সময় বলা হয় যে গ্লাভস যদি অনেকে উপরে রাখে সে তাড়াতাড়ি উঠে যাবে। আমি আমি পার্সোনালি যদি বলি আমার সেটা মনে হয় না। কারণ আমি যখন উইকেট কিপিং করি, পেস বোলারকে যখন আমি কিপিং করি, আমার গ্লাভস কখনো মাটিতে লাগে। কিন্তু হয়তো বা যারা আমাকে দেখেছে বা জানে যে আমি উঠেও পড়ি না তাড়াতাড়ি। হ্যাঁ, তো গ্লাভের পজিশনিংটা হচ্ছে গিয়ে বলটা ধরার সময় কতটা পারফেক্ট। গ্লাভটা তুমি বন্ধ করে বসে আছো, গ্লাভটা তুমি উপরে নিয়ে বসে আছো, বিভিন্ন ভাবে নিজের গ্লাভসটা রেখে বসে আছো, হ্যাঁ সেইটা তোমার ব্যাপার। কিন্তু বলটা যখন ধরছি তখন যাতে গ্লাভসটা প্রপারলি ওপেন হয়, এই না গ্লাভসটা যেন ছোট ভাবে খোলা হয়, তাতে ফাম্বেল হবে বেশি। গ্লাভসটা যেন পুরোটা খোলে, আঙুলগুলো সব সময় যেন মাটির দিকে তাকায় বা কিছুটা, কখনো যাতে মানে বলের দিকে সোজা না চলে আসে। মাস্ট বি 90 ডিগ্রি বলা হয়। এবার 90 ডিগ্রি যদি করা সম্ভব নাও হয়, সেটা একটু কম বেশি এদিক ওদিক হয়ে যায় ঠিক আছে, কিন্তু তার থেকে কম যাতে না হয়। গ্লাভসটাকে পুরোপুরি খোলাটা হচ্ছে গিয়ে মেন। পজিশনিং স্ট্যান্ডিং আপ, সামনে যখন কিপিং করছে এনশিওর আ ক্লিয়ার ভিউ অফ দ্য বোলার্স হ্যান্ড ইন ডেলিভারি, খুবই ইম্পর্টেন্ট। আমি কোন জায়গায় বসছি কিপিং করতে। ব্যাটসম্যান যখন অনেক সময় বলে যে একটা কমন কথা আছে, সেটা হচ্ছে কিপারদের বা পাটা অফ স্টাম্পে থাকবে বা লেফটি ব্যাট করলে পরে ডান পাটা অফ স্টাম্পে থাকবে। এটা অনেক সময় চেঞ্জ হয়, অনেক সময়তে চেঞ্জ করতে হয়, বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী ট্র্যাক অনুযায়ী চেঞ্জ করতে হয়। এবার ব্যাটসম্যান যদি মিডিল স্টাম্পে ব্যাট করছে কি অফ স্টাম্পে এসে ব্যাট করছে, তখন কিন্তু সেটার ভিউ অনেক অসুবিধা হয়। তখন কিন্তু ভালো ভিউ পাওয়ার জন্য অনেক সময় কিপাররা নিজেদের পজিশন চেঞ্জ করে। এটা খুবই দরকার। বোলারকে যত ভালো দেখতে পাচ্ছ, বোলারের হাত যত ভালো দেখতে পাচ্ছ, তত ভালো কালেকশন হবে তোমার বলটা। তো হ্যাঁ, নিজের একটা বেসিক পজিশনিং, নিয়ম আছে, তারপর নিজেকেই ওটা চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ ওইটা এক্সপিরিয়েন্স আর মানে ম্যাচ খেলার অভ্যাসের ম্যাচ থেকে ম্যাচ ডেভেলপ। এক্সপিরিয়েন্সের উপরই পুরো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, একটা বাচ্চা যদি হয়, তাকে যদি একদম শুরুতে গাইড করা হয় যে কোন জায়গায় সে বসবে, সেটা অবভিয়াসলি তার মানে হ্যাঁ, ইনার এটাই। লেগটা সব সময়ই অফ স্টাম্পে থাকবে, আউটার লেগটা অফ স্টাম্পের বাইরে থাকবে। সেটা লেফটির বেলাতেও তাই, রাইটির বেলাতেও তাই। এবার ওই আস্তে একদম আস্তে বেসিক। যত স্কিলস ডেভেলপ করবে। While standing up, crouch with inside leg in line or just outside off stump and about 2 individual foot length distance back. একদমই তাই।
একদমই এটাই তাই। এটাই মানে আমি আগের পয়েন্টটাতেও আমি বলেছি একসঙ্গে যে আলোচনা হয়ে গেছে। একসাথেই আলোচনা হয়ে গেছে। আর এই যে টু ইন্ডিভিজুয়াল ফুট লেন্থ ডিস্টেন্স ব্যাক, এটার মানে হচ্ছে কি উইকেট থেকে অফ স্টাম্প থেকে 2 ফুট, মানে ফুট মিনস মানে মেপে না, বাহ, মানে নিজের পায়ের দুপাল। পাতা 2 পা মেপে নিয়ে পিছনটা মার্ক করা, ওইটা হচ্ছে গিয়ে পারফেক্ট পজিশন। একটা কিপার ওই জায়গাটায় বসে ওই লাইনটার মধ্যে। আমরা তো অনেক সময় গিয়ে ওইখানে একটা দাগও করে নিই যে আমার টোটা ওইখানটায় থাকবে, আমি ওইখানটায় বসবো। এটা এটা হচ্ছে গিয়ে মেন। নেক্সট পয়েন্ট কাজল দা। দেখা যাচ্ছে তো? পজিশনিং হ্যালো। স্ট্যান্ডিং ব্যাক, হ্যাঁ এবার এসছে। এনশিওর আ ক্লিয়ার ভিউ অফ দ্য বোলার্স হ্যান্ড ইন ডেলিভারি। এইটা বরাবর লাগবে, সে স্ট্যান্ডিং আপ স্ট্যান্ডিং ব্যাক। যে কোনো বোলার, তুমি যে বোলারকে কিপিং করো, সেটা যে কোনো বোলার হতে পারে, স্পিনার্স হতে পারে, পেসার হতে পারে, এই পয়েন্টটা হতে গিয়ে ম্যান্ডেটরি এমন জায়গায় বসবো যেইখান থেকে আমি বোলারকে ভালো দেখতে পাচ্ছি। পুরো রান আপ থেকেই অনেক দেখতে হবে, সময় পুরো রান আপ থেকে। রান আপ থেকে, হ্যাঁ। যেমন আমি আগে একটা পয়েন্ট আমি মেনশন করেছিলাম যে সব থেকে বেশি অসুবিধা হয় যখন একটা লেফট আর্ম ওভার দি উইকেট বোলার বল করছে একদম। পেসার, আর আমি পিছনে কিপিং করছি। সেম জিনিসটা সামনে স্পিনারকে কিপিং করার সময়তেও হয়। অনেক সময় রাউন্ডে রাইট আর্ম রাউন্ড চলে আসবা বা লেফট আর্ম হুম। ওভার দি উইকেট একটা চায়নাম্যান বা লেফট আর্ম স্পিনার বল করছে, সেখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়। তো সেইখানে ক্লিয়ার ভিউ পাওয়াটা খুব ম্যান্ডেটরি। ক্লিয়ার ভিউ পাওয়ার জন্য অনেক সময় দেখা যায় পিছনে লেফট আর্ম ওভার দ্য উইকেট বোলারকে কিপিং করছে, উইকেট কিপার ফার্স্ট স্লিপের এই পাশে দাঁড়িয়ে আছে। মানে হ্যাঁ ফার্স্ট হ্যাঁ, ওটা স্লিপটা আমাদের জেনারেল ফার্স্ট স্লিপটা হয়ে গেছে সেকেন্ড স্লিপার চলে গেছে, ফার্স্ট ওটা স্লিপে গিয়ে উইকেট কিপার বসে আছে। বলের লাইনের সঙ্গে চেঞ্জ করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে চেঞ্জ হবে। করে নিতে হবে। এবার যদি সেই বোলারের কিভাবে রিলেটেড হয়ে যায়, প্লিজ এই হ্যাঁ, পয়েন্টটা একটুখানি জুনিয়ররা যেন শোনে। এবার যদি সেই বোলারটাই লেগ স্টাম্পে বল করে দেয়, তুমি কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছো ফার্স্ট স্লিপে, মানে মোটামুটি ভাবে বোলারকে দেখার জন্য। এবার বোলার লেফট আর্ম ওভার, মানে ওরা বুঝতে পারছে তো কাজলদা, লেফট আর্ম ওভার ওরা হ্যাঁ, হয়তো জানে যে লেগ অ্যাঙ্গেলটা কি সাইডে, ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, লেগ সাইডে থেকে বল করে দিল, সাইড সেটা থেকে লেগ সাইড। রাইট আর্ম রাউন্ড বোলার যেখান থেকে বল করে, লেফট আর্ম ওভারটা ওই জায়গাটা। হ্যাঁ, হ্যাঁ, তো সেইখানে ও যদি লেগ স্টাম্পে বল করে আর সেই বোলারটার যদি হাতে ন্যাচারাল সুইং ইন সুইং হয়, মানে তোমাকে কতটা এরিয়া কভার করতে হচ্ছে আরো আরো লেগ সাইডে বেরিয়ে যাবে। আরো বেরিয়ে যাবে। সেই জায়গায় গিয়ে সারাক্ষণ কিন্তু উপায় না যে তুমি ডাইভ করছো, কারণ তুমি যতটা ডাইভ করবে তোমার এনার্জি ততটা নষ্ট হবে। যেমন পেস বোলার যদি ওভারে একটা বাউন্সার মারে বা কিছু, তাকে বলা হয় আগের থেকে নিজের এনার্জি স্টোর করতে। তো বারবার ডাইভিং করাটা একদমই ভালো মানে স্কিলস না। আর ডাইভিংটাকে এড়াতে গেলে কি করতে হবে, নিজের ফুটওয়ার্ককে অনেক বেশি কুইক করে নিতে হবে, যে আমি ফুটওয়ার্কটা। কতটা কুইক বলের কাছে যাচ্ছি। কারণ পেসারের তো বলে পেস থাকে সবসময়, তো ওটা বাচ্চাদের করবে না বা কম পেসের বোলারদের করবে না। অনেক পেসারের প্রচন্ড পেস থাকে যেটা নিজের ফুটওয়ার্ক দিয়ে ম্যানেজ করতে হবে। তো ফুটওয়ার্কটাও ম্যান্ডেটরি ওই জায়গাটায় ক্লিয়ার ভিউ এর সাথে। ভিউ নিতে গিয়ে যদি আমি লেগ স্টাম্পে বল ছেড়ে দিই, মানে সেই ফলটাকে কিন্তু ঢাকা যাবে। আমি স্পিনারকে সামনে কিপিং করছি, ব্যাটসম্যান অফ স্টাম্পে দাঁড়িয়ে আছে, একটা অফ স্পিনার বল করছে, আমি অনেক বেশি অফ স্টাম্পে চলে গেছি ওয়াইড লাইনে কিপিং করার জন্য। এবার লেগ স্টাম্পে বল টার্ন করে বেরোচ্ছে, আমি সেই এরিয়াটা কভার করতে পারছি না, দ্যাটস ইওর ফল্ট। এরিয়া কেন একদম। কভার করতে পারছি না, ঠিকঠাক অ্যান্টিসিপেশন নেই, প্লাস এবং ফুটওয়ার্ক। নিজের ফুটওয়ার্ক প্রচন্ড স্লো। লেগ স্টাম্পের বল গ্যাদার করার প্রথম উপায় ভালো ফুটওয়ার্কে খুব কুইক পজিশনিং করে নেওয়া, আর টাইমিংটা ম্যাচ করা বলের সাথে, তাহলে পরে গ্লাভে থাকবে। আর গ্লাভ ওয়ার্ক তো বটেই, ঠিকঠাক গ্লাভ পজিশনিং করা সেটা খুবই দরকার। হ্যান্ড প্লেসমেন্ট, যেটা গ্লাভ পজিশনিংটাকে অনেক সময় আমরা হ্যান্ড প্লেসমেন্টও বলি, ঠিকঠাক ভাবে হ্যান্ড প্লেসমেন্ট করলে পরেই হয়। যেটা ড্রিল হয় আদার হ্যান্ড, যেটা আমরা করি উল্টো অপোজিট হ্যান্ডে বল ধরা। আচ্ছা, টু ফাস্ট বোলার দ্য ডিস্টেন্স ব্যাক ডিপেন্ডস অন দ্য পেস অফ দ্য বোলার and the pace of the pace of the pitch and also bounce of the pitch. পেস তো বটেই, অনেক সময় অনেক অনেক বোলারের পেস থাকে কিন্তু উইকেটে ক্যারি করছে না,
সেইটা যেমন অ্যাডজাস্ট করতে হবে, তেমনি অনেক উইকেটে ভালো পেস থাকে, ভালো বাউন্স থাকে না। সেই জায়গায় কোন জায়গাটায় দাঁড়াবে, বলটা কমফোর্টেবলি নেবে, আমরা ন্যাচারালি বলি যে বলটা যাতে কোমর অব্দি আসে, এইটা হচ্ছে গিয়ে সবসময় কিপিং এ কমন একটা টার্মস আছে যে বলটা কোমর অব্দি ক্যারি করবে এরকম জায়গায় গিয়ে দাঁড়াতে। কিন্তু আমি হ্যাঁ অনেক সময় মানে এক্সপিরিয়েন্স করেছি বা কিছু আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আমার মনে হয় যে বলটা কোমর অব্দি ট্রাভেল করবে খুব কুইক, সেইটার থেকেও ভালো পজিশন হচ্ছে গিয়ে দাঁড়ানো যেই জায়গায় বলটা হচ্ছে গিয়ে আমার থাই বা কোমর অব্দি আমি কমফোর্টেবলি নিচ্ছি। তাতে কি হয়, মাথার তলায় অনেক অনেক ভালোভাবে মানে ধরা যায় বলটাকে, আর অনেক কমফোর্টেবল সেই জায়গায় গিয়ে বলটা পেসটা ভাঙাও শুরু হচ্ছে। হ্যাঁ, সেইখানে গ্যাদারিংটা অনেক ভালো হয়, এটা আমি পার্সোনালি ফিল করি, আর রিফ্লেক্সটাও অনেক বেশি ভালো হয়। মানে একদম একদম। রিফ্লেক্স করার কারণ এজ লাগে যখন না পেসারকে, খুব জোরে যারা বল করছে তখন রিয়াক্ট করা, কোমর হাইটে বল আসছে মানে অলরেডি পিচে প্রচন্ড বাউন্স আছে, হুম। আর বোলারের কাছেও নিশ্চয়ই সেরকম পেস আছে, তবেই গিয়ে কোমর অব্দি বলটা ট্রাভেল করাচ্ছে। তো সেটা হচ্ছে নিজের কমফোর্ট জোন, তবে নট বিলো নি আই, মানে এমন জায়গায় দাঁড়িয়েও না যেখানে বলটা হাঁটুর থেকে নিচে আসে বা থাইয়ের থেকে নিচে চলে আসে। এটা হচ্ছে গিয়ে আমার পার্সোনাল, কিন্তু তুমি যদি ম্যাক্সিমাম বই ঘাটো সেইখানে বলবে কোমর হাইটে নিজের অ্যাবডোমেন লেভেলে যে বল আসছে সেইখানে গিয়ে দাঁড়াতে হবে। আচ্ছা, এটা গেল। বাট আইডিয়ালি দ্য বল শুড বি টেকেন অ্যাট ওয়েস্ট অর হিপ হাইট। হ্যাঁ, এই যে এই পয়েন্টটাই আমি এটা আগে দেখিনি, তো আগের পয়েন্টের সাথে আমি বলে দিয়েছি, এইটাই হচ্ছে কি আমার নিজের পার্সোনাল যেটা আমার থিঙ্কিং সেটাই আমি বলেছি যে গ্লাভ ওয়ার্ক, কার্ভড গ্লাভস রাইজ উইথ দ্য বল আফটার পিচিং। হ্যাঁ, গ্লাভ যত লেট মানে উঠবে বলের পিচের সাথে নিজেও মানে ততটাই লো থাকবে। কিপিং এ যেটা বলা হয় যে যতটা তুমি নিচে আছো বলের সাথে, সেটা গ্লাভ ওয়ার্কও অনেকটা হেল্প করে থাকে। কারণ বল পড়ার পরে যদি বলের বাউন্সের সাথে গ্লাভস ওঠে, তো ততটাই তুমি লেট উঠবে, আর বলের ক্লিয়ার ভিউ আর ভালো গ্যাদারিংটা সেইখানেই মানে সুবিধা হয়, এই আর কি। কিপ গ্লাভস স্লাইটলি আউট ইন ফ্রন্ট অফ দ্য আইস। একদম এইটা বলা হয় তার কারণ হচ্ছে গিয়ে যাতে বলটা চোখের সামনে ধরা হয়, মাথার নিচে চোখের সামনে। গ্লাভস যদি খুব বেশি ভিতরে ঢুকে আসে, এবার গ্লাভসের এই গ্লাভ ওয়ার্কের দুটো হয়, একটা সামনে কিপিং করার সময় এক ধরনের গ্লাভ ওয়ার্ক হয়, আর স্ট্যান্ডিং বিহাইন্ড মানে পেস বোলারকে যখন কিপিং করি তখন আলাদা রকমের ইয়ে হয়, গ্লাভ ওয়ার্ক হয়। মানে যারা জুনিয়র্সরা রয়েছে এখানে অনেক সময় দেখা যায় উইকেট কিপাররা সামনের থেকে বলটাকে টেনে নিচ্ছে, তার কারণটাই হচ্ছে গিয়ে বলের সুইং ভাঙা, আর একটা সকেট তৈরি করা যাতে বলটা ফাম্বেল না করে যায়। বলটাকে আগের থেকে নিয়ে একদম ইনার লেগ অব্দি মানে রিসিভ করা। হ্যাঁ, আর সামনে কিপিং করার সময় সেটা অতটা সামনে যদি আবার হাত চলে যায় তাহলে বলটা ফাম্বেল হয়ে যাবে। ম্যাক্সিমাম সময় দেখা যায় উইকেট কিপারটা স্পিনারকেই সামনে কিপিং করে, কিন্তু পেসারের ক্ষেত্রেও তাই, সামনে কিপিং করলে পরে গ্লাভসটা যাতে খুব বেশি সামনে না চলে যায়, স্ট্যান্ডিং ব্যাকের মতো। পিছনে কিপিং করার সময় হাতটা সামনের থেকে যে যতটা টেনে আনতে পারে তত ভালো, তো সামনে কিপিং করার সময় তত নিজের কাছে থাকতে ভালো, কিন্তু অবশ্যই চোখের সামনে, চোখের থেকে বেশি তলায় হয়ে গেলে বা পেটের কাছে বেশি হয়ে গেলে বলটা দেখাটা হয়ে যায় গ্লাভস। Extend the arms, elbow slightly bent, then give with the ball, hands to give longer the catching period from the time the ball touches the gloves, finish of check, softer the hands appear. এটা তো আমি আগের পয়েন্টটাতেই বলেছি, যখন পিছনে কিপিং করছো তখন হাত একদম সামনে একটা সকেট তৈরি করা, হাতটাকে স্লাইটলি যদি এলবোটাকে বেন্ড করে রাখা হয় মানে ওই সকেট যেটাকে বলা হয় ওরকম ভাবে তৈরি হবে। হ্যাঁ, তারপরে টেনে নিয়ে আসা নিজের কাছও। আর সফটার হ্যান্ড সেটা প্রথম অনেকক্ষণ আগেই মানে এই টপিকটায় কথা বলা হয়ে গেছে, হাত যত সফট থাকবে গ্যাদারিং আর গ্লাভ ওয়ার্ক ততটাই ভালো হবে। পয়েন্ট ফিঙ্গার্স অ্যাট দি গ্রাউন্ড, স্কাই অর সাইডওয়েজ,
নেভার অ্যাট দ্য বল। হ্যাঁ, পয়েন্ট ফিঙ্গার্স অ্যাট দি গ্রাউন্ড, সেটা সেই সময় একটা গ্লাভ ওয়ার্কের পয়েন্টে আমি বলেছিলাম যে ফিঙ্গার পয়েন্টস ডাউন। এবার কখনোই যাতে কখনো সব সময় হয়ে ওঠে না যে মানে সব সময় সেটা নিচের দিকেই এরকম ভাবে থাকবে, তাহলে অনেক সময় কি হয় ফোরামসটা স্টিফ হয়ে যায়। এই জিনিসটা কিন্তু অনেকে খেয়াল করে না বা বলে না, এটা খুব খুব জরুরি পয়েন্ট। কারোর একটা থেকে জেনেছিলাম যে কোনো আমার সিনিয়রের থেকে, যেমন আমিও জেনেছিলাম যে হাত যদি আমি দেখাচ্ছি এইখানে ইয়ে করে, হাত যদি এরকম বেশি মানে পয়েন্ট টুয়ার্ডস মানে গ্রাউন্ড হাত হয়, বেশি তাহলে বেন্ড কি করে হয় দিলে হাতটা স্টিফ হয়ে যাবে। ফোরামস কবজিটা, ফোরামস কবজি কিন্তু পুরো, অনেক হ্যাঁ বেশি। কবজি পুরো স্টিফ হয়ে যাবে। হ্যাঁ, তো সেইটা, আর যেহেতু ফোরাম স্টিফ হয়ে যাবে, হাতের পামও কিন্তু স্টিফ হবে, সেখানে কিন্তু সফট হ্যান্ডস এর হুম জায়গা থাকবে। এটা হুম কিন্তু খুব ক্রুশাল পয়েন্ট যে আমার হাতটা ঠিক কিভাবে রাখবো। 90 ডিগ্রি মানে এই না যে হাতটাকে একদম নিচে করে দিলাম, হুম মানে মোটামুটি 90 ডিগ্রি, তবে এই না যে হাতটা যাতে আবার মানে একদম সামনের দিকে এরকম ভাবে থাকে বা কিছু, সেটা যাতে না হয়। হ্যাঁ, তো সেই দিকটায় খেয়াল রাখতে হবে। আর সাইড ওয়াইজ সাইড ওয়াইজ কিন্তু অনেক সময় গ্লাভস হয় যখন মানে কে মেথডটা করা হয়, তখন কিন্তু গ্লাভস অনেক সময় সাইড ওয়াইজ হয়ে যায়। হ্যাঁ, তো ফিঙ্গার পয়েন্টস সাইড ওয়াইজ হয়। তো সেইটা ডিপেন্ড করে যে বলটা কিভাবে আসছে বা ঠিক কিভাবে ধরছে। অনেক সময় ডাইভ করার সময় কিপার যখন সাইডে ডাইভ করে তখন গ্লাভ পজিশনিং কিন্তু সাইড ওয়াইজ থাকে, মানে ফিঙ্গার পয়েন্ট সাইড ওয়াইজ এটা হয়। কে মেথড সেটা আশা করি আসবে পরে, কে মেথড যখন করানো হবে তখন আমি বলে দেবো সাইড ওয়াইজ কিভাবে হয়। কালেক্ট দ্য বল ইন লাইন with inside hip, eye the hip closer to the stump while standing back। একদমই তাই, মানে আমি রিসিভটা যেটা বলেছি, মানে আউটার লেগ টু ইনার লেগে আমরা ইয়ে করি, রিসিভ করি। আর সব সময় বলের বলের কাছাকাছি থাকা, এটা হচ্ছে গিয়ে কিপারের মেন কর্তব্য। এবার অনেকের কাছে কোশ্চেন থাকে যে কিপাররা, কারণ অনেকে তো টিভিতে দেখে যে কিপাররা বলের থেকে বেশি বেরিয়ে গিয়ে বলটাকে রিসিভ করছে অনেকটা ভিতরে, আবার অনেক সময় দেখা যায় অনেক কিপার বলটার পিছনটায় থাকছে, মানে বলটা নিজের পেট বা কিছু মানে হুম। কাছাকাছি ধরছে। সেটা কেন হয় সেটার কোয়েশ্চেন্স অনেক ফেস করেছি, প্রচুর রকম ফেস করেছি। সেটা বাউন্সি উইকেটে আমরা সবসময়ই চাই বলটার থেকে একটুখানি অ্যাডভান্স দিয়ে বলটাকে ইনার সাইডে ধরার জন্য। তার কারণটা হচ্ছে গিয়ে যদি এজ লাগে যাতে আমরা এক্সট্রা এরিয়াস কভার করতে পারি, একদম। এটা হচ্ছে গিয়ে মেন ওই ওই টেকনিকটাকে ইউজ করার জন্য। এইবার যদি কেউ বলে আমি যদি বলটার পিছনে আমি বডি রাখি, হ্যাঁ ইয়ে রাখি, তাতে কি কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। বলের পিছনে বডি রেখেও অনেকে কিপিং করে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বলের পিছনে যদি বেশি বডি চলে আসে তাহলে ওই সকেটটা তৈরি করাটা খুবই ডিফিকাল্ট। সকেটটা কিন্তু তৈরি করা যাবে না যে সামনে থেকে পিছনে টেনে নিয়ে ভালো রিসিভ করলাম, ওইটা শুধুমাত্র সম্ভব যদি আমি বলের থেকে একটু অ্যাপার্ট থাকি, মানে বলটাকে একটু তাড়াতাড়ি কভার করে গিয়ে বলটাকে নিজের মাথার কথায় নিই, তবে গিয়ে ওটা সম্ভব। এগুলো টেকনিক্যাল ইস্যুস, এইগুলো ওই মাঠে প্র্যাকটিস ভালো practice না করলে, ওই নেগলেক্টেড যাতে না থাকে কোচের দ্বারা উইকেট ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে, হ্যাঁ এই প্র্যাকটিস গুলো করানোর দরকার আছে। আচ্ছা, collect the ball in the line, এটা হয়ে গেছে। Collect the ball in the line with the body and close the eyes and towards the body while standing up। একদম, স্ট্যান্ডিং আপে কি হয়, উইকেটের সামনে যখন কিপিং করছো তখন আইস তো সবসময় মানে সেটা স্ট্যান্ডিং আপ হোক স্ট্যান্ডিং বিহাইন্ড হোক, বল যতক্ষণ অব্দি গ্লাভসে ঢুকছে ততক্ষণ চোখটা বলের উপরে রাখতে হবে। আর সামনে কিপিং করার জন্য আমি সবসময় বলি বলটা যেন মাথার তলায় রিসিভ হয়, আর বলের পিছনে যাতে সব সময় বডিটা থাকে। এখানে আবার কেউ যেন অ্যাপার্ট চলে না যায়, বলের থেকে অ্যাপার্ট যাওয়ার এই টেকনিকটা শুধুমাত্র ইউজ করা হয় স্ট্যান্ডিং ব্যাকে।
স্ট্যান্ডিং আপ দি উইকেট যখনই মানে উইকেট কিপিং করা হচ্ছে তখন যেন সব সময় নিজের বডি বলের পিছনে থাকে। গ্লাভসটা গ্লাভ ওয়ার্ক যখন করা হচ্ছে তখন যেন রিসিভ সবসময় মাথার নিচে হয়, তাহলে ফাম্বলিংটা কম হবে। না হলে পরে মাথার বাইরে বা চোখের বাইরে যদি গ্লাভস চলে যায় ফাম্বেল বেশি হবে। নেক্সট দিও ফুটওয়ার্ক। when standing back, position the feet to take the ball on the inside hip। এটা আগেরটাতেও কথা অলরেডি হয়েছে। আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, যে পিছনে যখন কিপিং করছো একটু অ্যাপার্ট গিয়ে মানে সেই বলটাকে যেন নিজের ইনার লেগস অব্দি বা ইনার হিপ অব্দি আমি টেনে আনতে পারি, সেই পজিশনটা করা। এখানে দুটো ছবির মধ্যে উপরেরটা মনে হয় ইয়ান হিলি দেখাচ্ছে আমার মনে হয়, ইয়ান হিলি, তাই তো? হ্যাঁ, ওরটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মানে দেখতে পাচ্ছি খুব সুন্দর পজিশনিং করছে। হ্যাঁ, তো ওই জিনিসটা পজিশনিং করা, ফুটওয়ার্কের ড্রিলস করতে হবে। যত কুইক যাবে তত ভালো বলকে অ্যাডভান্স, মানে তুমি বলের থেকে অ্যাডভান্স থাকবে, নিজের পজিশন তত তাড়াতাড়ি বানাতে পারবে। মেনটেন ফ্লেক্স নিস উইথ ওয়েট অন দ্য বল অফ দ্য ফিট ফর কুইক সাইডওয়েজ মুভমেন্ট অ্যান্ড ব্যালেন্স। এক্স্যাক্টলি, মানে কিপিং এর এইটাও একটা প্রচলিত কথা আছে যে কিপার কখনো সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে না, কিপারকে সবসময় ফ্লেক্স করে থাকতে হয়। তার শুধু যে নি ফ্লেক্স হয়ে থাকে তা না, অনেক সময় দেখা যায় কিপারের কোমরটাও কিন্তু ফ্লেক্স হয়ে থাকে। তাতে কি হয়, যদি একটু নি আর কোমর যদি ফ্লেক্স হয়ে থাকে, বলটা যে রিসিভ হচ্ছে সেটা অনেক বেশি মাথার তলায় হবে। আমি যদি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ি মানে আমি বলের থেকে চোখটাও সরে যাবে, বলের কাছে চোখ থাকবে না। আর কিপারের যদি চোখের থেকে বল হারিয়ে যায় তো সবাই বুঝতে পারতো যে ওইখানে মিস্টেকস এর চান্সেস অনেক বেশি। আচ্ছা, মুভ সাইডওয়েজ ইন আ স্ট্রেট লাইন ইন ওয়ান প্লেন হেড স্পিড। হ্যাঁ, সাইড ওয়াইজ মুভমেন্ট তো সারাক্ষণই হতে থাকে। অনেক সময় কি হয় কাজলদা, অনেক সময় না অনেক বোলার অনুযায়ী সাইড ওয়াইজটা শুধু সাইড ওয়াইজ থাকে না, অনেক সময় একটু ডায়াগোনাল হয় বা একটু কার্ভ মুভমেন্টও হয়। সেটা সেটা সুইংয়ের উপর এক্সপিরিয়েন্স, হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এক্সপিরিয়েন্সের ওপর বা সিচুয়েশনের ওপর সেটা অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু বেসিক যদি বলা হয়, জুনিয়ররা যারা আছে, যারা কিপিং শিখছে বা বাচ্চাদের লেভেলে, বেসিক লেভেলে স্ট্রেট লাইনে চলা একদমই ভালো। সব সময় স্ট্রেট লাইন সাইড ওয়াইজ, এটা হচ্ছে কি একদম বেসিক মুভমেন্ট। স্ট্রেট লাইনে সাইড ওয়াইজ মুভমেন্ট করতে হবে। সেটা প্রচুর ড্রিলস আছে, অনেক ধরনের ড্রিলস আছে নিজের মুভমেন্ট বাড়ানো। আর একটা বেসিক ড্রিল হচ্ছে দুদিকে ফোন লাগিয়ে সাইড ওয়াইজ হপ করে গিয়ে প্রত্যেকটা ফোনের ওপরে একটা করে বল ধরা। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে একটা ড্রিল। আর মাথা কিন্তু ওই ফিল্ডারদেরও তাই, হাই ক্যাচ উঠলো মানে মাথা যদি বেশি ঘোরে বা মাথা বেশি নড়ে, ব্যাটসম্যানেরও যদি মাথা বেশি নড়ে তো সেইখানে প্রবলেম। সেম অ্যাজ উইকেট কিপার, হেড স্টিল থাকতে হবে আর সারাক্ষণ কনসেন্ট্রেটেড থাকতে হবে মানে বলের উপর। There are two methods of sideways movement, skip, step, crossover। হ্যাঁ, এটা এটা ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য উইকেট কিপার্স যারা মানে কিপিং করে বা পুরো ইন্টারন্যাশনাল লেভেলেও কিপিং করে এসছে, ম্যাক্সিমাম সময় দেখা গেছে সবাই স্কিপ স্টেপটাকেই ফলো করে। অফ করে গিয়ে যেটা ধরা হয় ক্রস ওভার, আমি পুরোনো দিনের কিছু উইকেট কিপারকে ফলো করেছিলাম যারা অনেক ইয়ান হিলি করতো। ইয়ান হিলি করেছে, অ্যালান নট কিছু হ্যাঁ, সময় পুরোনো আমলের বেশিরভাগই ক্রস ওভার করেছে। আমি কিরমানিকেও দেখেছি মানে কিছু ভিডিওসে ক্রস ওভার করছে। কিন্তু এখন ম্যাক্সিমাম উইকেট কিপাররা স্কিপ স্টেপটা ফলো করে। এবার হ্যাঁ, ওদের কাছে হয়তো এই জুনিয়ররা যারা দেখছে ওদের কাছে হয়তো ক্লিয়ার না যে স্কিপ স্টেপ আর ক্রস ওভারটা কি জিনিস। তো ওইটা কিভাবে দেখানো হবে এখানে? ওটা আমার ভিডিও করে রেখেছি, আমি ভিডিও দেখেছি করে মানে জোগাড় করে রেখেছি, ওটা আমি দেখিয়ে দেবো লাস্টে যখন প্র্যাকটিক্যাল দেখানো হবে তখন। হ্যাঁ, এইটার উপর টিপস দেওয়ার মতো কিছু নেই। ওদের জুনিয়রদের ওই স্কিপ স্টেপ ক্রস ওভার যে যেইটাতে অ্যাকাস্টাম, যে যেইটাতে কমফোর্টেবল, হ্যাঁ সেইটা করাটাই ভালো। হ্যাঁ, এমন কোনো ব্যাপার নেই যে ক্রস ওভার করলেই কোনোটা ভালো জিনিস হবে বা স্কিপ স্টেপ করলে সেটা হবে না, সেরকম কোনো ব্যাপার কিন্তু নেই।
যে যেইটায় যার মুভমেন্ট যত ভালো, অনেক সময় ক্রস ওভার কিন্তু আমরা ধোনিকেও করতে দেখেছি, অনেক সময় বেশ কিছু ক্ষেত্রে ও হঠাৎ করে দেখি কোনো একটা বল ক্রস ওভার করে ধরে। অনেকে ভাবে যে ওইটা এমনি ক্যাজুয়ালি করতে, ব্যাপারটা ক্যাজুয়ালি না, ক্রস ওভার স্টেপটা দেখতে ক্যাজুয়াল। তো ওই যে এই ক্রস ওভারের স্টেপটা আমি, সুবিধাটা হচ্ছে খুব তাড়াতাড়ি মুভ করা যায় বলে ওই জন্য। হ্যাঁ মানে তাড়াতাড়ি মুভমেন্টটাও কাজলদা ডিপেন্ডস, মানে যে কিপিং করছে সে কোনটাতে কমফোর্টেবল। হ্যাঁ সেটা হ্যাঁ, সেটা আমি ঠিক। আমি কোনোদিন মানে ক্রস ওভারে কমফোর্টেবল হইনি। আমার প্র্যাকটিসের সময় আমাকে বলা হয়েছিল ক্রস ওভার করে দিতে, কিন্তু আমি কমফোর্টেবল হইনি। আমি স্কিপ স্টেপে সব থেকে বেশি মানে ইয়ে ছিলাম, কমফোর্টেবল। ক্রস ওভার ইজ রেকমেন্ডেড ফর গ্রেটার রিচ অন আইদার সাইড। হ্যাঁ, এটা এটা টেক্সট বুক যদি মানে ধরা হ্যাঁ হয় বা কিছু টেক্সট বুক হিসাবে যদি ক্রিকেট ধরা হয় তাহলে পরে নিশ্চয়ই এটা মেনশন করা আছে ক্রস ওভার। কিন্তু আহ, আমরা ওই যে বললাম ম্যাক্সিমাম উইকেট কিপারকেই দেখেছি ইয়েতে সবাই কিন্তু স্কিপ স্টেপটা বেশি ফলো করে। এবার কতটা এরিয়া কভার করছো কি করছো এটা ফিটনেস আর প্র্যাকটিসের উপর, হুম হুম যে যত বেশি প্র্যাকটিস করবে। আচ্ছা, ফুট ওয়ার্ক স্ট্যান্ডিং আপ, কিপ দ্য ওয়েট অন দ্য বলস অফ দ্য ফিট। এটা শুধু স্ট্যান্ডিং আলোচনা আপ, স্ট্যান্ডিং ব্যাক না, সব সময় উইকেট কিপারকে বলস অন দ্য ফিট থাকতে হবে, বলস অফ দ্য ফিট থাকতে হবে, তবে গিয়ে ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিক থাকবে, থাকবে ওয়েল ব্যালেন্স হবে। এটা সারাক্ষণ ফলো করে যেতে হবে, স্ট্যান্ডিং আপ স্ট্যান্ডিং ব্যাক বলে। মেনটেন ফ্লেক্স নিজ, টু সাইডওয়েজ মুভমেন্ট ফর কুইক মুভমেন্ট অ্যান্ড ব্যালেন্স। এক্স্যাক্টলি, এটা আগের পয়েন্টেও কথা বলা হয়েছে যে ফ্লেক্স নিজ থাকা খুবই জরুরি তাড়াতাড়ি মুভ করার জন্য এবং ঠিকভাবে মুভ করার জন্য, বলটাকে ঠিকভাবে দেখার জন্য। শুধু হিটা না, ইউ হ্যাভ টু বি ফ্লেক্স ফ্রম ইউর হিট অলসো। একটুখানি যদি আমরা কার্ভ হয়ে না থাকি তাহলে বলের ভালো ভিউ পাওয়া যায়। Keep the head in line with the ball when standing up to the stump or spinner. একদম বলটাকে সব সময় জাজ করতে হবে, মাথার তলায় নিতে হবে। বলটা যত বেশি মাথার তলায় নেওয়া হবে তত 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 ভালো। মানে মাথার তলায় বল নিচ্ছে মানে মাথার, মানে বলটার ভালো ভিউ থাকবে, এটা হুম হচ্ছে গিয়ে মেন। তো মাথা দিয়ে জাজ করা ব্যাটসম্যানও তো তাই, মানে মাথার ইয়েতে মানে ইয়ে করে দেখতে। Move along the straight line in offside or leg side. হ্যাঁ, মুভ স্ট্রেট লাইনে তো মুভ করে অনেক সময়। আগে একটা থিওরি মানে ইয়ে ছিল, প্রচলিত ছিল যে হাফ সার্কেল তৈরি করে লেগ স্টাম্পে হ্যাঁ যখন এটা গ্যাদার করতে যায় তখন হাফ সার্কেল করে, এখনো কিছু কিছু উইকেট কিপার করে। নতুন অনেক টেকনিক ইনক্লুড হয়ে গেছে যেখানে হাফ সার্কেল এখন আর করা হয় না। হাফ সার্কেল করলে বলের ভিউ অনেকটাই হারিয়ে যায়। এই জায়গায় অনেকে একটা আছে একটু ডায়াগোনাল চলে যায় লেগ স্টাম্পে, 1 and 2 করে। ওই টেকনিকটা অনেক বেশি আপডেটেড, এটা করলে পরে বলের ভিউও ভালো পাওয়া যায়। সেটা সামনে যদি আমি করে না দেখাই তো মানে সম্ভব না, একটু তাছাড়া সম্ভব না, মানে সামনে যদি করে না দেখাই। সেটা পরে দেখাচ্ছি। ফর অফসাইড টেক্স, কিপ লেফট ফুট অ্যাঙ্কার্ড আনলেস দ্য বল ইজ ভেরি ওয়াইড নিয়ার টু দ্য স্টাম্প। একদম ঠিক কথা। নিজের যেই পাটা অফ স্টাম্পে আছে, এখন তুমি লেফটি ব্যাটসম্যানকে কিপিং করছো নাকি রাইটি ব্যাটসম্যানকে কিপিং করছো সেই হিসাবে তো আমাদের পাটা উইকেটের কাছে থাকে। তো সেই হিসেবে মেনটেন করতে হবে যেই পাটা আমার অফ স্টাম্পে আছে সেই পাটা যেন অফ স্টাম্পেই থাকে। তাতে কি হবে, উইকেটের রিচটা ভালো থাকে যদি স্টাম্প হয়। হ্যাঁ, এখন যদি খুব ওয়াইডার লাইনে বল চলে যায় তখন ইউ হ্যাভ টু মুভ, তোমার দুটো পাই সরাতে হবে, অনেক সময় ডাইভ করে দিতে হতে পারে, তখন কিছু করার থাকে না। কিন্তু সারাক্ষণ যেটা বলা আছে অ্যাঙ্কার করতে, পাটা সবসময় অফ স্টাম্পে থাকবে, তাতে উইকেট অব্দি রিচটা থাকে, বাকি আউটার লেগটা মুভ করো। Down the leg side, move in a straight line, body weight on leg nearer to the stump. একদম ওই স্ট্রেট লাইনটা মেনটেন করাটা খুবই দরকার। এখন স্ট্রেট লাইন যেটা ওই পয়েন্টেও বলেছি, মানে অনেক ধরনের মুভমেন্ট বেরিয়েছে ক্লিয়ার ভিউ এর জন্য।
বলটাকে কিভাবে ধরবো কিভাবে না, সেটার জন্য অনেক কথা, নতুন নতুন টেকনিক আছে, সেটা আমার মনে হয় কাজলদা মাঠে না আসলে বা কিছু ভালোভাবে না করালে পরে সম্ভব না। না, সেটার সেটা জন্য দেখানো এখন সম্ভব খুব বেশি নয়। হ্যাঁ, এবার মেন হচ্ছে গিয়ে স্ট্রেট লাইন, বেসিক হচ্ছে গিয়ে একটা স্ট্রেট লাইন মেনটেন করতে হবে উইকেটের পিছনে যখন কিপিং করতে, সাইড ওয়াইজ মুভমেন্টে সবসময় স্ট্রেট লাইন মেনটেন করাটা ভালো। কেউ যাতে হুম, পিছন দিকেও সাইড ওয়াইজ যেতে যেতে পিছনেও চলে না যায়, আবার সাইড ওয়াইজ করতে করতে কেউ যেন সামনের দিকেও ডিসব্যালেন্স হয়ে না চলে আসে, এটা কিন্তু বোলিং ক্রিজের mandatory। দিকে না চলে আসে। হ্যাঁ, একদম যাতে না চলে আসে। When the ball is at awkward height, I approximate then to use one leg lift or K method। হ্যাঁ, এটা এটা বলা হয় যে কে মেথড, যেটা অনেকে বলে একটা পা কি তুলে ধরবো, এটা একটা ডেফিনেটলি ধরবে। এটা একটা টেকনিক উইকেট কিপিং এর, আর এটা মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক স্ট্যান্ডিং আপ দি উইকেট। কে মেথড, যার কে মেথডটা মাসেল মেমোরিতে বসে নেই তার পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে সামনে, যারা সামনে কিপিং করার সময়, কারণ বলটা যখন অকওয়ার্ডলি বাউন্স করে তখন আমরা একটা মেথড বা টেকনিক ইউজ করি যেটাকে কে মেথড বলা হয়। পাটাকে তুলে, বা অনেক সময় তুলতে লাগে না, কিন্তু চেস্টটাকে আর পাটাকে এমন ভাবে তুলবো তাতে বলটা আমি কমফোর্টেবলি ধরতে পারি, নাহলে কি হবে, পাশ থেকে বেরিয়ে যাবে বুটের পাশ থেকে, বা বলটা গ্যাদার করা যাবে না, ইয়ে হয়ে যাবে, ফাম্বেল হয়ে যাবে। লেফট আর্ম স্পিনার বল করেছে, ব্যাটসম্যানের একটা স্টাম্পিং চান্স ক্রিয়েট হয়েছে, কিন্তু বলটা বাউন্স করেছে অনেক বড়। এটাকে যদি আমি ঠিকভাবে এই মেথড ইউজ করে যদি বলটাকে গ্যাদার করতে না পারি, তো একটা স্টাম্প হয়ে গেল আবার সেই পতন করার জায়গা। তো এই মেথড কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস স্ট্যান্ডিং আপ। Concentration focus when the ball is light, relax when it is dead। এটা এটা অনেক সময় অনেকে বলে সুইচ অন সুইচ অফ। হ্যাঁ, আছে। হ্যাঁ, মাঠের মধ্যে সুইচ অন হওয়া সুইচ অফ হওয়া, সব সময় যদি সুইচ অন থেকে যাও তাহলে মেন্টালি তুমি ইয়ে হয়ে যাবে, কি বলবো, টায়ার্ড হয়ে যাবে। সারাক্ষণ একটা বল ধরা হলো, তারপরেও তুমি ভাবছো পরের বলটা কি আসবে, ধরতে পারবো কিনা। এটাই হ্যাঁ, হচ্ছে কি এই পয়েন্টটাকে মেনশন করার মেন জায়গা। পরের বলটা কি আসছে সেটা ওইখানে বসার পরে তুমি একমাত্র ডিসাইড করতে পারো যে তুমি ধরতে পারবে কি পারবে না, যতক্ষণ না হাতে আসে। তো রিল্যাক্স করো, একটা করে বল ধরো। রিল্যাক্স হওয়া মানে এই না মাঠের মধ্যে আওয়াজ সৃষ্টি করা, ইয়ে করা। ডেফিনেটলি কথা বলো পাশের ফিল্ডারের সাথে বা কারোর সাথে, কিন্তু আহ, একটুখানি রিল্যাক্সেশন সবারই দরকার, যাতে মানে কনসেন্ট্রেট করতে করতে তুমি মেন্টালি টায়ার্ড না হয়ে পড়ো। হুম, হুম। রিকভার ফ্রম এরর বাই পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ইনভলভমেন্ট, সেলফ টক, ওয়াচ দ্য বল অন অফ। একদম ওই একটা একটা মিস করার পরে, একটা ক্যাচ মিস করার পরে আহ, আহ, এটাকে ডিনাইও করা যায় না বা কিছু করা যায় না, এটা আমি নিজেও বলছি। খারাপ লাগাটা থাকে, খারাপ লাগাটা থাকলে পরে হ্যাঁ, ভালো সেটা করার জায়গাটাও আসবে। কিন্তু তাই বলে এই না ম্যাচের মধ্যে ডিমোরালাইজ হয়ে গেলাম একটা মিস করেছি বলে আমি সারাক্ষণ ওইটা এবার মাথার ওটাই, মধ্যে। ওটা নিয়ে ভাবতে থাকলে মুশকিল হয়ে যাবে। একদম নেগেটিভ থিঙ্কিং পরের চলে আসবে। নেগেটিভ থিঙ্কিং প্লাস ওর মধ্যে প্যালপিটেশন চলবে, একটা হুম, হুম, ভয় কাজ করবে যে আমি পরেরটাও ধরতে পারবো কি। হুম। সেইখান থেকে কিন্তু মেন্টালি টাফ হওয়া, আর মানে নিজেকে রিকভারি প্রসেসটাকে মানে ঠিক রাখাটা খুব দরকার। মানে সেইটা আসবে কিন্তু সেলফ বিলিফ থেকে। আর সেলফ বিলিফটা আসবে আগের যেই ম্যাচ গুলো বা কিছু ভালো করেছো, আর সেই ভালো ম্যাচ গুলো আসবে ভালো প্র্যাকটিসের থেকে। তো সেই জায়গাটা যেন থাকে, মিস হলে পরে মিস সবার হাত থেকে হয়। তা আমার হাত থেকে হয়েছে, আমি তো যাই হোক, আমি একটা ইয়ে তার উপরে অনেক ভালো ভালো উইকেট কিপার, নামি দামি উইকেট কিপার যারা মিস্টেক করে বসে ইন্টারন্যাশনাল লেভেলেও হতো, কিন্তু ওদের রিকভারি প্রসেসটা খুব কুইক। একটা মিস করেছে বলে মানে ঠিক ভেরি নেক্সট বল যদি আসে কিন্তু ওরা ধরছে। হ্যাঁ, তো ওই রিকভারি প্রসেসটা খুব দরকার। লিড বাই এক্সাম্পল ইন দ্য ফিল্ড অ্যান্ড অ্যাট ট্রেনিং। এই পয়েন্টটা মানে ঠিক কি ক্লিয়ার করতে চাইছে কাজলদা, একটুখানি তুমি যদি বলো আমি একটু একদম এই ক্লিয়ার পজিটিভ করতে পারবো। পজিটিভ থিঙ্কিংটা, পজিটিভ থিঙ্কিং, আচ্ছা, কনসেন্ট্রেশন,
মাঠের মধ্যে মানে ম্যাচের মধ্যে প্লাস ট্রেনিং এ যেন একই রকম থাকে, অভ্যেস করা। একদমই তাই, মানে এটা অনেকেই অভ্যেস করে না, মানে প্র্যাকটিসে একটা ক্যাজুয়ালনেস, আবার অনেক আছে মানে ম্যাচেও ক্যাজুয়াল। সেটা তো তো এটা মানে সবসময় প্র্যাকটিসে যেন থাকে, সবসময় ট্রেনিং এ প্র্যাকটিসে যদি আমি করতে থাকি তো ম্যাচেও। হ্যাঁ, ম্যাচ ভেবে যাতে সেটা হয়, মানে প্র্যাকটিসটা হয়, সেটা তো বটেই। মানে সেই জায়গাটা করা, আর প্র্যাকটিস যদি না করে উইকেট কিপিং, যেরকম বারবার করে বলছি, উইকেট কিপিং যদি প্র্যাকটিস না করে তাহলে কিন্তু সম্ভব না। মানে এইটার জন্য শুধু 1-2 ঘন্টাই এনাফ কিনা সেটাও কিন্তু না, তার থেকেও বেশি সময় দেওয়া। উইকে যদি 2 দিন 3 দিন বা 4 দিন প্র্যাকটিস হচ্ছে, সেইটা যদি শুধু ব্যাটিং রিলেটেড হয়, সেইখান থেকে নিজের 1 বা 2 দিন বার করে নেওয়া উচিত wicket keeping। মানে যাতে ব্যাটিংটার সাথে বা বোলিং তো wicket তো আর করবে না, সে ব্যাটিংই করবে, ব্যাটিং এর সাথে যাতে মানে এগুলো করা যায়। ইকুইপমেন্টস এইটা নিয়ে মানে এরকম ভাবে ভেঙে বলার থেকে আমি একদম ডাইরেক্টলি বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ভালো ইকুইপমেন্ট সব সময়ের পক্ষে একদম দরকার। ইনার আমি অনেকক্ষণ আগে মেনশন করেছিলাম, দেখলাম এই ইয়েটা অলরেডি দেওয়া রয়েছে, কাজলদা মেনশন করেছে, শুধু একটা ভালো গ্লাভস কিনে নিলাম কিন্তু ভালো ইনার নেই। ইনার কিন্তু অনেক ভালো রোল প্লে করে উইকেট। একটা খারাপ ইনার যদি গ্লাভস যদি বারবার নড়ে হাতের মধ্যে, সেইখানে কিন্তু অনেক প্রবলেমস আছে। গ্লাভসটা যদি ভিতরের ইনারটা যদি বারবার সোয়েটি হয়ে যায়, মানে ম্যাচের মধ্যে যে কোনো সময় তুমি ইনার চেঞ্জ করতে পারো, নিজের ইয়ে চেঞ্জ করে নাও, ইনার চেঞ্জ করো বা যা কিছু করো, কিন্তু ইনারটা কিন্তু খুব ম্যান্ডেটরি। ফিটনেস রিকোয়ারমেন্ট, পাওয়ার ইন দ্য লেগস ফর জাম্পিং অ্যান্ড ডাইভিং। পুরো কিপিংটা করতে গেলেই স্ট্রেংথ দরকার, সব জায়গার জন্য দরকার, শুধু যে লোয়ার পোর্শন তা না। আমি একটা পয়েন্ট আমি মেনশন করছি, যেটা বলে না, কিপার হতে গেলেই সবাই বলে লোয়ার পোর্শনে লাগে কোয়াড্রিসেপ, হ্যামস্ট্রিং, কাফ মাসেল, এগুলো বলে থাইয়ের পাশ গুলো, গ্রয়িং, হিপ, গ্লুট, এইগুলো তো বলে। তার সাথে আরেকটা জায়গার স্ট্রেংথ কিন্তু দরকার, এটা হচ্ছে গিয়ে পিছনের স্ক্যাপুলা আর শোল্ডার। সবাই ভাবতে পারে যে এই দুটো কেন দরকার। সারাক্ষণ যদি টেস্ট ম্যাচে উইকেট কিপিং করো, গ্লাভসের একটা ওজন আছে, ওজন হলেও তুমি দামি গ্লাভস ইউজ করলেও একটা গ্লাভসের মিনিমাম একটা ওজন থাকে। সেই বারবার হাতটাকে মুভমেন্ট করা বিভিন্ন অ্যাঙ্গেলে, সেইটা করতে গেলে কিন্তু শোল্ডার এবং টেলস যা আছে সাইডের, মানে স্ক্যাপুলা পিছনে, এইগুলোর কিন্তু জোরের দরকার আছে। সেই জায়গাগুলো যদি মানে টায়ার্ড হয়ে যায়, তখন কিন্তু গ্লাভ ওয়ার্কটা কিন্তু অনেক ঢিলা হয়ে যায়। ঠিক সময় হাতটা তোলার কথা ছিল, কি মেথডটা করার দরকার ছিল, সেই জায়গাটাই হয় না। তো শুধুমাত্র যে স্কোয়াট করলাম, নিজের লোয়ার পোর্শনকে মেনটেন করলাম তা না, সিমিলারলি নিজের শোল্ডার্স, স্ক্যাপুলা, স্ক্যাপুলা হচ্ছে প্রথম দিকটা, এগুলো একটুখানি মানে নিজের যারা ট্রেনার আছে বা কেউ আছে তাদেরকে বললেই হবে, নিজের স্ক্যাপুলার দিকটা, শোল্ডার, এগুলো যাতে স্ট্রেনথেন করা হয়। এটাকে দরকার একটা একদমই, মানে এইগুলো সবকিছু ফিটনেস এর ওপর, যে মানে তুমি কতটা তাড়াতাড়ি এরিয়া কভার করবে বা অ্যাজাইলিটি, উইকনেস, এগুলো সবকিছু আসবে নিজের স্ট্রেংথ আর ফিটনেস এর উপর। স্ট্রেংথ যদি লুজ করতে থাকো তো নিজের ফিটনেস আর মানে নিজের ফিটনেস সবসময় কম। ফিটনেস এর উপর সবাই মানে জোর দিন, টিম আর অন দা উইকেট কিপিং। আমি সাইড ওয়াইজ দেখাচ্ছি। প্রথমে ক্রাউচ, ক্রাউচ করতে গেলে সবার প্রথমে করতে হবে ভালো ভালো ফ্লেকশন আর কার্ভ অফ দি ব্যাক। আর সব সময় চেষ্টা করতে হবে যাতে এই হ্যামস্ট্রিং মাসেলটা, সেটা যাতে কখনো কাফ মাসেলের সাথে লেগে না যায়। যদি খুব বেশি এইখানে মানে ইয়ে করা হয়, রেস্ট করা হয়, তাহলে পরে কোমরটা উঠতে দেরি হবে আর নিস বেশি টায়ার্ড হয়ে যাবে। নিটা যাতে বেশি টায়ার্ড না হয়ে যায়, সেই কারণে ফ্লেকশনটাকেও মেজার করে নিতে হবে, কতটা আমি ফ্লেক্স করবো। সেই কারণে ক্রাউচের জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে ভালো
ভালোভাবে বসা, হ্যাঁ, ওয়েল ব্যালেন্সড, আর বলস অফ দ্য ফিটে যেন মানে পুরো ওয়েটটা ডিস্ট্রিবিউট হয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে মেন। সামনের দিক থেকে যদি দেখাই সেটা হচ্ছে হেড হেড ঠিক। পজিশনে গ্লাভসটা সবসময় নিজের ফোর হেডের নিচে থাকবে, ফোর হেডের বাইরে যাতে গ্লাভস না থাকে বা বেশি ফোর হেডের তলায় যাতে গ্লাভসটা না থাকে, সেটা হচ্ছে গিয়ে মেন, সেই দিকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ক্রাউচ। আর সব সময় বডি যাতে রিল্যাক্স থাকে, স্টিফ হয়ে না থাকে, বডি যাতে স্টিফ হয়ে না থাকে, কমফোর্টেবল ক্রাউচ মানে একটা ভালো উইকেট কিপারের পক্ষে খুবই দরকার। ফুটওয়ার্ক আচ্ছা, ফুটওয়ার্ক আমি দেখিয়ে দিচ্ছি। ফুটওয়ার্ক একটা খুব মানে লম্বা একটা টপিক। সেইখানে আমি মানে জেনারেল একটা ফুটওয়ার্ক আমি দেখাচ্ছি। আর আমি যদি পিছন দিকে মানে স্ট্যান্ডিং ব্যাক আমি যদি করি, সেখানে ফুটওয়ার্ক সবসময় সাইড লাইন মেনটেন করবে, আমাকে সাইড ওয়াইজ মুভ করতে হবে, সবসময় সাইড ওয়াইজ করতে হবে। হ্যাঁ, সেইখানে রিসিভ আউটার লেগ টু ইনার লেগে সবসময় আসবে। while standing back সবসময় এইটা মাথায় রাখতে হবে, আর স্ট্রেট লাইন মেনটেন করতে হবে, যেটা আমি করে দেখালাম। আর যদি স্ট্যান্ডিং আপ দি উইকেটস হয়, আমি যদি স্ট্যান্ডিং আপ হই মানে উইকেটের কাছাকাছি আমি কিপিং করি, তখন মাথায় রাখতে হবে এই ব্যাপারটা, আমি যখন এখানে বসছি, হ্যাঁ, বলটাকে যতবার ধরছি, এই পাটা যদি অ্যাঙ্কার করছে স্টাম্পে, তো এই পাটা সবসময় এইখানেই থাকবে, স্টাম্পের ক্লোজ। আর সবসময় মাথার তলায় আমি বলটা রিসিভ করব আর উইকেট অব্দি যাব। যদি লেগ স্টাম্পের দিকে আমি মুভ করি, এখানে বসে যদি আমি জাস্ট অ্যাজিউম করছি যে একটা রাইটি ব্যাটসম্যান ব্যাটিং করছে, সেই জায়গায় সবসময় আমি চাইবো যে বলটাকে তাড়াতাড়ি কভার করে রিসিভ করে এখানে আমার পাটা যাতে স্টাম্পটাকে অ্যাঙ্কার করে, সেই জায়গাটা হচ্ছে গিয়ে মেন। এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল ফুটওয়ার্ক। এবার ফুটওয়ার্ক তো অনেক ভাবেই চেঞ্জ হয়। আর ক্রস ওভার আর স্কেপটা হচ্ছে গিয়ে, ক্রস ওভারটা অনেক সময় এরকম ভাবে পাটা পিছনে করে নিয়ে ধরা হয়, আর স্কেপ হচ্ছে যেটা আমরা হপ করে যাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের স্টেপিং। আচ্ছা, গ্লাভ ওয়ার্ক আমি একবার শুধু হাতের পজিশনিং গুলো দেখাচ্ছি। গ্লাভ ওয়ার্ক হচ্ছে গিয়ে গ্লাভসটাকে ঠিকঠাক ভাবে খোলা হচ্ছে গিয়ে সবার প্রথমে দরকার। গ্লাভসটা যাতে পুরো ফেস ওপেন হয়, গ্লাভস যাতে ছোট ভাবে বা কিছু ভাবে না থাকে বা আঙুলগুলো মুড়ে না থাকে, গ্লাভসটাকে পুরো ভাবে খোলাটা হচ্ছে গিয়ে সবার প্রথমে দরকার। নেক্সট, বল যেই লাইনে আছে মাথার সাথে গ্লাভস যাতে সেই জায়গাটায় যায়, মাথা আর গ্লাভস সেই জায়গাটা অবধি যাতে গিয়ে পৌঁছায়, তাহলে রিসিভটা ভালো হবে, গ্লাভ ওয়ার্ক ভালো হবে। পিছনেও যখন আমি কিপিং করছি, তখনও যাতে বলটা যখন কিপিং করছি মানে গ্লাভস যাতে আমার মানে মাথার সামনে থাকে, চোখের সামনে থাকে, এইখান থেকে রিসিভ করে একদম ভিতর অবধি টানা, এটা খুব ম্যান্ডেটরি, এটা খুবই দরকার গ্লাভ ওয়ার্কে। আর কিপিং এর মেন কাজগুলোর মধ্যে একটা, অনেক সময় ফুটওয়ার্ক এদিক ওদিক হয়ে যায়, ফুটওয়ার্ক ঠিকঠাক হয় না বা কিছু হয় না, কিন্তু সেখানে গ্লাভ ওয়ার্কটা কিন্তু খুব কাজে দেয়। ঠিকঠাক ভাবে গ্লাভের পজিশনিং করাটা খুবই দরকার। কে মেথডস যেটা বলা হচ্ছিল, কে মেথডসটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডিং আপে যখন আমি সামনে কিপিং করছি, তখন এই মেথডটাকে বলা হয় কে মেথড, সাইড ওয়াইজ। তখন কিন্তু গ্লাভস সাইডেই থাকে, পয়েন্টিং সাইড ওয়াইজ। চেস্ট খোলাটা খুবই দরকার, দুদিকেই যদি চেস্ট ঠিকঠাক ভাবে খোলে, তাহলে পরে অনেক বেশি সুবিধা, যাদের টার্ন বাউন্স আছে বা কিছু আছে তাদেরকে কিপ করা খুবই সুবিধা হয়। কে মেথড না থাকলে খুবই ডিফিকাল্টিস। এটা হচ্ছে গিয়ে মেন বেসিক্স। এবার যত বেশি মানে মাঠে সময় দেবে, ঘাম ঝরাবে, তত ডেভেলপ। যেটা আছে অনেকেই কিপারদের কি ফল্ট হয়, কিপারদের যেটা মেন ফল্ট যেটা হয়, কিপাররা উঠে পড়ে খুব তাড়াতাড়ি, আর্লি রাইজিং। এক্স্যাক্টলি, যেটা একদম যেটা ভুল করে ফেলে, সেটা হচ্ছে গিয়ে কিপার অনেক বেশি তাড়াতাড়ি উঠে যায়।
হ্যাঁ, তাড়াতাড়ি উঠে যাওয়া মানে হচ্ছে গিয়ে বলের বাউন্সের বাইরে চলে যাওয়া, বলের টার্নের বাইরে, গ্লাভ ওয়ার্ক সবকিছুই ভুল হয়ে যাবে, টাইমিং থেকে শুরু করে সবকিছুই ভুল হয়ে যায়। তো আর্লি রাইজিং হচ্ছে গিয়ে কিপারদের অনেক বড় একটা ভুল। এই ভুলটাকে কমানোর জন্য ওই প্র্যাকটিসটা আছে হাফ ভলি, আর কিছু কিছু ড্রিলস আছে যেগুলো করা যেতে পারে। হাফ ভলির অনেক ধরনের হাফ ভলি প্র্যাকটিস আছে যেগুলো ছুড়ে করা যেতে পারে। ব্যাড গ্লাভ ওয়ার্ক, ডেফিনেটলি যদি ঠিকঠাক সময় মতো আমি গ্লাভসটাকে ঠিক পজিশনে আনতে না পারি, তো ভুল হবেই, মানে ফাম্বেল হয়ে যাবে বা বলটাই চলে যাবে, বাইস বাড়তে থাকবে, এই সমস্যাগুলো হয়। নো ফুটওয়ার্ক, ডেফিনেটলি ফুটওয়ার্ক সামনে বেশিরভাগ সময় দেখা যায়, সামনে কিপিং করার সময় যদি ফুটওয়ার্কটা ভুল হয়ে যায় তখন মিস্টেকস বাড়তে থাকে, সেটা ক্যাচ হতে পারে, বাইস হতে পারে। তো ফুটওয়ার্ক করার জন্য প্র্যাকটিস করা, নিজেকে সেই জায়গায় দাঁড় করানো। পুরো কনসেন্ট্রেশন, পুরো ক্রিকেটটাই কনসেন্ট্রেশনের ওপরেই রয়েছে। বোলারকেও 6টা বল একটা জায়গায় করতে গেলে কনসেন্ট্রেট করতে হয়, কিপারকেও বল ধরতে গেলে ব্যাটসম্যানকেও তাই। তো কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য তো মেডিটেশন ড্রিলস গুলো রয়েছেই, প্লাস হচ্ছে গিয়ে প্র্যাকটিসে অনেক সময় ধরে কিপিং করা, সেটাও কিন্তু নিজের কিপিং এর প্রতি কনসেন্ট্রেশন বাড়ায়। ল্যাক অফ ফিটনেস, একদমই ল্যাক অফ ফিটনেস, তো ফিটনেস নিয়ে প্রত্যেকটা পয়েন্টেই বারবার করে বলা হয়েছে। ক্লাস শুরু হওয়ার আগেও বলেছি যে ফিটনেস খুবই দরকার উইকেট কিপারের জন্য, সারাক্ষণই ফিট থাকতে হয় একটা উইকেট কিপার। আর ইটিসির মধ্যে পড়ে আমার মনে হয় অ্যান্টিসিপেশনটা খুব দরকার। অনেক সময়তেই ফুটওয়ার্ক ভুল হলে পরেও গ্লাভ ওয়ার্ক বাঁচিয়ে দেয়। এবার অনেক সময় গ্লাভ ওয়ার্ক ঠিকঠাক হতে থাকলে বাকিগুলো দরকার পড়ে না, এগুলো সবকিছু এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, সেটা আস্তে আস্তে শিখবে, কিন্তু বেসিক যদি বলা হয় তাহলে সব কটার উপর নজর দেওয়াটাই ভালো। সবাইকে গুড ইভিনিং। ভাবাটা রাইট হ্যান্ডার ব্যাটসম্যান ব্যাট করছে, ঠিক আছে? হ্যাঁ, এবার তার ব্যাট আর মানে লেগ স্টাম্প আর প্যাডের মাঝখান দিয়ে অনেক সময় একটা হাফ বলি বল করে দিল বোলার, হ্যাঁ, আর ব্যাটসম্যান ওটা মিস করে গেল। হ্যাঁ, এইটা মানে এইটা বুঝতে একটু পারছেন? মানে হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা, মানে হ্যাঁ বলটা ওই, মানে ব্যাট প্যাডের মাঝখান থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওটা কি করে ইমপ্রুভ করা যাবে, মানে এটা আমার একটু বেসিক্যালি আর অসুবিধা হয় আর তুমি কি। মনে হয় করলে যে ইয়েতে ওই হাফ ভলি পড়েছে, তাই তো? হ্যাঁ, কিন্তু অফ স্টাম্পে না, কিন্তু ওই হ্যাঁ, ব্যাট আর বুঝতে প্যাডের পেরেছি, মানে ব্যাট আর প্যাডের মাঝখান থেকে হ্যাঁ বেরোচ্ছে। হ্যাঁ বোলিং এ সব থেকে ডিফিকাল্টিস কালেকশন হচ্ছে গিয়ে হাফ ভলিবল ফার্স্ট, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হাফ ভলিবলটাই ধরা সব থেকে বেশি ডিফিকাল্টিস ফেস করে একটা উইকেট কিপার। এবার ব্যাট প্যাডের মাঝখান থেকে যখন আসছে সেটা তো তুমি বলে না সব উইকেট কিপারের পক্ষেই মানে একটা ডিফিকাল্ট জোন, সেইটাকে যদি তোমায় কালেক্ট করতে হয় এটার জন্য অনেক ধরনের ড্রিলস আছে, ঠিক আছে? সেই ড্রিলস গুলো আচ্ছা করতে হয় অ্যান্টিসিপেশন নিয়ে। তুমি এই পুরো মানে ইয়েটা যতক্ষণ স্ক্রিম হচ্ছে দেখেছো কিনা, অ্যান্টিসিপেশন একটা পয়েন্ট ছিল, যেই হ্যাঁ সময় তুমি যদি ভিউ না পাও, বোলার বা আচ্ছা বলের যদি ক্লিয়ার ভিউ না পাও, তখন হ্যাঁ তুমি যেইটুকু বলটাকে দেখতে পেরেছো ততক্ষণে আচ্ছা উইকেট কিপারের একটা অ্যান্টিসিপেশন তৈরি হয়েছে, বলটা এখানে পিচ করতে পারে, এই অবধি যেতে পারে। আচ্ছা হ্যাঁ, তো সেই সেই জায়গাটা হচ্ছে গিয়ে মেন, ঠিক আছে? তো আচ্ছা অ্যান্টিসিপেশন তৈরি হবে প্রপার প্র্যাকটিসের। এটার এই লেগ স্টাম্প বা এই ব্যাটের মাঝখান থেকে বল যাওয়ার কিছু মানে ড্রিলস আছে, সেইটা করবে। আর টিপস আচ্ছা হচ্ছে গিয়ে ধরো তুমি যদি বলটার পিছন দিকটায় থাকো সব সময়, বলটাকে যদি তুমি বডি দিয়ে ফলো করতে থাকো, নিজের ফুটওয়ার্কটাকে ঠিক রাখো, তাহলে দেখবে বলটার কালেকশন অনেক সুবিধা হবে। আচ্ছা আর হাফ ভলি বল ধরতে গেলে যেটা সবার প্রথমে দরকার সেটা হচ্ছে কি লেট রাইজ বলবো না, মানে বলের সাথে রাইজ করা। ধরো হাফ ভলি করেছে, তুমি আগেই দাঁড়িয়ে গেছো বা উঠে গেছো, তখন মিস ওই হয়ে যাবে। ডিফিকাল্টিস মানে থাকবেই, সবসময়ই থাকবে। তো সেই আচ্ছা প্র্যাকটিসটা করো। হ্যাঁ, যে আমি আগে উঠবো না, দেখবে যত মানে কম উঠবে অ্যাকচুয়ালি, মানে লেট উঠবে, বল ধরাটা তত সুবিধা হবে। আর গুড লেন্থের বল বা শর্ট বল ধরাটা খুবই ইজি, কিন্তু হ্যাঁ, হাফ ভলি গুলো কিন্তু খুব difficult। ঠিক আছে আর তাহলে। কোনো কোশ্চেন? না, আমার এটাই ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। হ্যাঁ, এই ড্রিলসটা ভালো ড্রিলস, মানে
আমি আগেও ওই যেই সময় ফুটওয়ার্ক ড্রিলের কথা চলছিল বললাম, দুটো কোন রেখে সাইড ওয়াইজ মুভমেন্ট করে বলটাকে বসানো, এটা এইগুলো সাইড ওয়াইজ এর প্রচুর এরকম ড্রিলস রয়েছে। ল্যাডার রয়েছে, ল্যাডারে ওই হাই নিচ বা সাইড ওয়াইজ করে গিয়ে আদার এন্ডে বল ধরা, এইগুলো রয়েছে অনেক ধরনের। আরো আরেকটা ড্রিল, খুব ভালো ড্রিল রয়েছে, সেটা হচ্ছে সাইড ওয়াইজ করে গিয়ে একজন একটা ইয়ে ধরে থাকবে, মানে স্টিক বা উইকেট ধরে থাকবে একটু মানে আহ, নিচে, মানে শোল্ডার হাইটে, সেইটা তলার থেকে বেরিয়ে গিয়ে একটা বল ধরে আবার সেটার এই পাশ থেকে আসা, এরকম প্রচুর ড্রিলস রয়েছে। এই ড্রিলস গুলোতে অনেক মানে মুভমেন্ট ফাস্ট। তো ওরম চেয়ার ড্রিল যেটা ঋতঙ্কর বলছিল, ওর এই ড্রিলটা করলে কাজে লাগতে পারে। এটাই এটাই এই ড্রিলটার কথাই বলছিলাম। এই ড্রিলটাতে দুটো কাজ হবে একসঙ্গে, যে তাড়াতাড়ি উঠে যায় হ্যাঁ, সেটার সেও প্র্যাকটিস হয়ে যাবে, উঠবেও আর্লি না, রাইজিং। ব্লাইন্ড জোনটাকে যেটা বলে না উইকেট কিপিং এর একটা ব্লাইন্ড জোন তৈরি হয়, ওই ব্লাইন্ড জোনের অ্যান্টিসিপেশন, এটা কিন্তু মেনলি ওর পারফেকশনের থেকে বেশি কাজল দেয় এই ড্রিলটা, অ্যান্টিসিপেশনটা বেশি তৈরি। এটা অ্যান্টিসিপেশনটাও হবে একসঙ্গে, অনেকগুলো ওই ড্রিলটা হ্যাঁ অনেকগুলো কাজ। ফুটওয়ার্ক ড্রিলটা আবার হ্যাঁ। দেখাচ্ছি। আর মোটামুটি ভাবে এই লেগ স্টাম্পের প্রবলেম বা এই ও যেই প্রবলেমটা মেনশন করেছে সেটার জন্য এই একটাই ড্রিল খুব ভালো হয়। এটা খুব ভালো ড্রিল ফুটওয়ার্কের জন্য, যারা সামনে কিপিং করছে ফুটওয়ার্ক নেই একদম, তাদের জন্য খুব ভালো ড্রিল এটা। এটা মনে হয় আদার হ্যান্ড ড্রিলটা। আদার হ্যান্ড ড্রিল, হাফ ভলি ওটা। ওদের ওই সমস্ত জায়গায় কি সুন্দর মানে এরকম আলাদা স্পেশালাইজ জায়গা আছে, মানে শুধুমাত্র কিপার তৈরি করার। আমাদের এখানে কলকাতায় কি পুরো ওয়েস্ট নেই বেঙ্গলে মনে হয় শুধু কিপার নেই করে নেই নেই নেই। ক্যাম্প। হ্যাঁ, সব থেকে বেশি অস্ট্রেলিয়াতে আছে যেখানে শুধুমাত্র উইকেট কিপার তৈরি করা হয়। হুম। তো এরকম ভাবে মানে যদি করা অস্ট্রেলিয়া, হয় ইংল্যান্ড, আমাদের এইখানে। না, আমাদের তো ভাবনা চিন্তা নেই তো, উইকেট কিপার একটা ও যা হোক একজনকে দাঁড় করিয়ে দিলেই হবে, এই ভাবনাটা রয়ে গেছে। আর আমাদের এই জায়গায় মনে হয় ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলেই যে উইকেট কিপারের কিপিং স্কিলস এর থেকেও বেশি মানে তাকে দেখা হয় ব্যাটিং। ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংটাই দেখা হয়। এমনকি আরো জিনিস বলছি, হ্যাঁ একটা ছোট্ট বেসিক জিনিস, বেশিরভাগ ক্যাম্পে কোনো উইকেট, তো এটা এটা বেসিক গ্যাদারিং ড্রিল আছে, হাফ ভলি আছে দেয়ালে মেরে। হুম, এটা ঘরেও করা যায়, ঘরে ছাদে। সিঙ্গেল বল, ডবল বল, হুম, হ্যাঁ ঘরে ছাদে ট্রিপল করা বল। যেতে পারে, কিন্তু এই এই ড্রিলটা করার সময় যেন সবাই মাথায় রাখে যে বলটা যতবার রিসিভ করছে চোখটা যাতে বলের সাথে যায়, যেটা হ্যাঁ একদম, এটা এটা খুব খুব কনসেন্ট্রেশনও বেশি বাড়বে। দরকার। হ্যাঁ, হুম। খুব খুব বেশি দরকার যেটা। অনেকেই আছে কিপাররা বল ধরে নেয় মানে গ্লাভস অব্দি চোখ দেয়। এটা একটা হাফ ভলি। Practice। একদম, এটা ক্যাচিং ব্যাট থেকেও মারে, ক্যাচিং ব্যাট দিয়ে হাফ হ্যাঁ ভলি হ্যাঁ। মানে হিট করা হয়, হিট করে ধরে। এই ড্রিলস গুলো সবসময় যদি আমাদের ক্যাচিং ব্যাট না থাকে বা কিছু না থাকে, আহ, আহ, ইয়ে করা যেতে পারে, মানে এমনি হাত দিয়ে ছুঁড়ে হতে পারে। মোটামুটি অনেকগুলো ড্রিলই দেখিয়ে দিয়েছি, আর একটা খালি কে মেথডের একটা ভিডিও আছে, ওটা আর একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আরো ড্রিল আছে, তো অত ড্রিল তো মানে ড্রিল গুলো এক একজনের এক একজনের প্রয়োজন অনুযায়ী হয়। টিপস যতই তুমি দাও, মেন হচ্ছে গিয়ে প্র্যাকটিস করাটা হচ্ছে গিয়ে মেন। হ্যাঁ হ্যাঁ। সেটাকে প্র্যাকটিস করা, ঠিক কতটা সময় ও প্র্যাকটিস করতে বা কিছু করতে। আর এই জিনিসটা খুব মানে ইয়ে হয়, মানে কিপার ম্যাক্সিমাম সময় যে নিজের কিপিং প্র্যাকটিস গুলো করে শুধু একটা রাইটি ব্যাটসম্যান ভেবেই করতে থাকে। আর আমি ম্যাক্সিমাম জুনিয়রের হ্যাঁ, থেকে শুনি যখন লেফটি ব্যাটসম্যান চলে আসে দাদা অসুবিধা হয়। তো হবেই, নেটেও কিপিং করতে যাচ্ছে শুধু রাইটি ব্যাটসম্যান খুঁজে,
যখন নিজের ড্রিলস গুলো করছে তখন শুধু রাইটি ব্যাটসম্যানকেই ভেবে করছে, কে মেথড প্র্যাকটিস করছে শুধু রাইটি ব্যাটসম্যানের জন্যই করছে, তো লেফটি আসলে কি করে হবে? যদি 30টা বল রাইটি ভেবে ধরি তো 30টা বল কিন্তু লেফটি ভেবেও ধরতে একদম হবে একদম গিয়ে। এই প্র্যাকটিসটার জন্যই তো, এই জন্যই কোচ মানে একজন ভালো কোচের কাছে থেকে করতে হবে। সত্যিটাই, মানে যদি এই জিনিসটাকে মানে ঠিকঠাক ভাবে ব্যালেন্স না করে তাহলে একটা কিপারের কোনোদিনই মানে ওই সমস্যা মিটবে যে লেফটি আসলে পরেই আমার সমস্যা হয়। এই বেসিক ড্রিল কিছু দেখিয়ে দিলাম আমরা। মেথড তো দেখানো হয়ে গেছে। পা মানে আমি মনে হয় পার্সোনালিও ওকে দেখিয়েছিলাম কে মেথড, তাও হ্যাঁ আরেকবার হ্যাঁ, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে চেস্টটাকে ঠিক সময় মতো ওপেন করাটা বলের বাউন্সের সাথে, ওইটাকেই কে মেথড বলা হয়। এবার কে মেথডের জন্য আলাদাভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে করে যে কে মেথডটাকে কিভাবে মানে কার্যকরী করা হয়, আর বাকিটা প্র্যাকটিস কাজলদার সুপারভিশনে থেকে সেটা করাটাই ভালো। কে মেথড হচ্ছে গিয়ে বসা, কে মেথড হচ্ছে গিয়ে এখানে বসার পরে যদি আসে খোলাটা হচ্ছে গিয়ে এই 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 যে ফুটওয়ার্কের সাথে যে চেস্ট ওপেন হচ্ছে, এটাই হচ্ছে গিয়ে কে মেথড। ফুটওয়ার্কটার সাথে যে চেস্টটাকে ওপেন করা হচ্ছে আর গ্লাভ ওয়ার্কটা, সেটাই হচ্ছে গিয়ে কে মেথড, এটাই হচ্ছে গিয়ে মেন। আশা করি পায়ের কাছে ক্লিয়ার হয়েছে যে হোয়াট ইজ কে মেথড। আই থিঙ্ক এই অবধি যে ক্লাসটা মানে যে ক্লাসটা হলো, আই থিঙ্ক অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। লাস্ট ক্লাসটা একটু লেট হলো বা দেরি হলো, তো এখানে এই যা যা আলোচনা হলো আশা করব প্লাস লাস্টে যে যে দেখানো হলো, যে ক্লাসগুলো হচ্ছে কমেন্ট করে জানিও, লাইক করো আর শেয়ার করো কেমন লাগছে, যেটা আমরা আরো আমাদের নিজেদের মধ্যে থাকি যে আমরা আরো ক্লাস করতে পারি। এখানে তো আমরা ছোট্ট ছোট্ট উদাহরণ বা ভিডিও কিছু দেখালাম, প্রচুর ড্রিল আছে আর যেগুলো আমরা করাই আমাদের একাডেমিতে কিভাবে প্র্যাকটিস হয় তার সামান্য কিছু নমুনাই আমরা দেখিয়েছি, পুরোটা দেখাতে পারিনি। ডিটেলসে জানতে গেলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। যারা জেলার আছে তারা কন্ট্যাক্ট করতে পারে, তাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। যারা দূরের আছে অনলাইনে ক্লাস চাইলে কেউ অনলাইনে ক্লাস করতে পারে, কোনো অসুবিধা নেই। স্পেশালিস্ট উইকেট কোচই করাবে, দীপ্তলোক চ্যাটার্জি যে আজকে ক্লাস করলো সে করাবে। কারো যদি মনে হয় যে লাগবে তো কন্ট্যাক্ট করতে পারে আমাদের। আমাদের নাম্বার স্ক্রিনে শো করছে, তো ওই নাম্বার কন্ট্যাক্ট করতে, যে কোনো শুধু উইকেট কিপিং হোক কিংবা ব্যাট, যে কোনো কিছুতেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চেষ্টা করবো আমরা এরকম ক্লাস আরো অর্গানাইজ করা, যাতে সবাই হেল্প হয়। সব ডিটেলসে যদি ভালোভাবে প্র্যাকটিস করতে চায় তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, যারা বাইরের আছে একাডেমি বা দীপ্তলোক অনলাইন ক্লাস করাবে। যদি কারো ইন্টারেস্ট থাকে তো ডাইরেক্ট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে অনলাইনে উইকেট কিপিং প্র্যাকটিস করার জন্য, যারা ক্লাব লেভেল খেলছে বা জুনিয়র লেভেল খেলছে। আর যারা উইকেট কিপিং সবে স্টার্ট করেছে বা যারা উইকেট কিপিং করছে গ্রাসরুট লেভেলে বা এখন ডিস্ট্রিক্টে যারা খেলছে, আমাদের জেলা হোক কলকাতার জেলা করছে, তাদের ভিডিওটা দেখে অনেকটা তাদের বেনিফিট হবে। সবাইকে অনুরোধ করবো ভিডিওটা পুরো দেখা। যদি আরো কোনো কোয়ারিজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের একাডেমির আমাদের নাম্বার, একাডেমির নাম্বার আমাদের বিভিন্ন নাম্বারও স্ক্রিনে শো করছে, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে আমাদের সাথে। আর এরকম ক্লাস তো আমরা প্রায় এরকম ক্লাস অ্যারেঞ্জ করে থাকি, আরো আশা করি আরো অ্যারেঞ্জ করবো। বিভিন্ন টেকনিকের উপর আমাদের ক্লাস হয়, যেমন একটা ফিটনেস ক্লাসও হয়েছিল আমাদের, ক্রিকেট কিপিং ক্লাস। আশা করছি ব্যাটিং বোলিং সব নিয়ে আমরা ক্লাস করবো। কেউ আমাদের ডাইরেক্ট মেসেজও করতে পারে বা ফোন করতে পারে। আমাদের ক্লাস এখানেই শেষ করব আমরা। তো যাদের যদি ভালো লাগে, কারোর দেখে ভালো লাগে তো কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ারও করবে। কারণটাই হচ্ছে বলছি যে শেয়ার মানে হচ্ছে শিখতে পারবে কেউ। অনেকেই ওই যে আমরা বেসিক আলোচনাটা করলাম, বেশিরভাগ ক্যাম্পে হচ্ছে কিপারদেরকে দেখেই না, সময় পায় না বা দেখে না। এবং এই যে আমরা যে যে জিনিসগুলো দেখালাম বা বললাম, এই জিনিসগুলো খুব কম জনই মানে সব ক্যাম্পেই আলোচনা হয় বা দেখানো হয়। তো আমাদের কিপারকে কেউ আলাদাভাবে টাইম দেয় না, কিপারকে কেউই আলাদাভাবে টাইম দেয় না। তো কিপারকে জাস্ট ইউজ করা হয় ফিল্ডিং, ওই বল ধরার জন্য আর নেটে স্লিপিং করানোর জন্য। জাস্ট কিপারকে এই হিসাবে ইউজ করা হয়। কিপারকে আলাদাভাবে টেকনিক বা আলাদা কিপারকে শুধু কিপিং এর জন্য কেউ কোনো ক্যাম্পে কোচই টাইম দেয় না, আমি আপাতত দেখিনি। তো এই কিপিং এর এই জন্যই আমাদের এই ক্লাসটা করা। তো আমাদেরও একাডেমিতে আলাদাভাবে কিপারকে দেখানো হয়, যাতে কিছু শিখতে পারে তারা। তো
এই ক্লাসগুলো এই জন্যই করা, যে লকডাউনে তো পুরো আমরা যেরকম সিচুয়েশনে আছি বাড়িতে, তো আমরা তো এখন মাঠে যেতে পারছি না, তো আমরা চেষ্টা করছি যতটা আমাদের দিক থেকে যতটা পারছি সবাইকে হেল্প করা। তো যদি আরো কোনো কিছুতে ক্লাস চায়, এবং আমাদের ব্যাটিং হোক বোলিং হোক ফিটনেস, আরো আমরা চেষ্টা করবো ক্লাসের অর্গানাইজ করা। বাট আমাদের সাথে থাকতে হবে। আমাদের সবাইকে গুড নাইট।